আচ্ছা, শুরু করছি। সো প্রথমেই যেটা দেখাতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে মানে আপনারা তো এক এক সময় এক এক জায়গায় কাজ করেন, প্রজেক্টগুলো ট্রান্সফার করতে মাঝে সাঝে একটু ঝামেলাটা হয়। তো সেই ঝামেলা থেকে মানে কীভাবে আমরা দূরে থাকতে পারি সেটা একটু জানবো। তো আমাদের প্রজেক্টের মূল যে ঝামেলাটা সেটা হচ্ছে আমাদের আসলে ডাটাবেস। সো ডাটাবেসটাই আমরা প্রপারলি ট্রান্সফার করতে পারি না, এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। কোড তো আমরা পেন ড্রাইভ, জিপ, গিগ মানে বা গিট কোনো একটা মাধ্যমে সরাই নিতে পারি। তো ডাটাবেসটা যদি প্রপারলি ব্যাকআপ আমরা না নিই, সো এটাকে আমরা সরাতে পারবো না। তো আজকে আমরা প্রথমেই দেখবো এই জন্য ডাটাবেসের ব্যাকআপ স্টাইলটা, যে কীভাবে আমরা ডাটাবেসটাকে ব্যাকআপ করবো। ওকে, তো এই জন্য আমি মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ এটাকে ওপেন করলাম। তো এখান থেকে তো আমরা সবসময় কাজ করি স্কিমা মোডে। হ্যাঁ, আজকে এখন আমরা চলে যাব এই অ্যাডমিনিস্ট্রেশন মোডে। সো দেখেন, এখানে যখনই আমরা আসলাম এখানে অপশন আছে, দেখেন ডাটাবেস এক্সপোর্ট। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে চয়েস করতে বলতেছে যে আমরা কোন ডাটাবেসটাকে এক্সপোর্ট করব। সো আমরা এটাকে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে যে অপশনটা আছে, এই যে অপশনটা, এই অপশনটা করলে যেটা হবে, প্রতিটা ট্যাবলের জন্য একটা করে ফাইল তৈরি করবে। ইট মিনস আপনার এখানে 10টা ট্যাবল হলে 10টা ফাইল আসবে। সো 10 বারে আপনাকে সেটাকে আবার ব্যাকআপ করে মানে ইম্পোর্ট করতে হবে। তা আমি যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাইলে নেব, একটা ফাইলকে আমরা রান করে দেব, তাহলে কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো আর এখান থেকে ডাম্প স্টোরেজ প্রসিডিওর ফাংশন, এটা আমরা ক্লিক করব। আর এই নিচ থেকে আমরা এক্সপোর্ট টু সেলফ কন্টেন্ট ফাইল, এইটাতে ক্লিক করব। ঠিক আছে, সো এটাতে ক্লিক করে এই ফাইলটা আমরা কোথায় রাখবো সেই জায়গাটাকে আমরা চয়েস করে দিচ্ছি। ঠিক আছে, সো আমি আমার জাভা ফোল্ডারে চলে গেলাম। সো এখানে আমি দিলাম ডিভি, অথবা আপনার স্কিমার নামটা আপনি ইউজ করতে পারেন, যে এই দিয়ে দিলাম আমি। আর ডট এসকিউএল বাই ডিফল্ট আমাদের এখানে দিয়ে দিবে। সো এটাকে আমি সেভ করে নিলাম। দেন তারপরে ডান দিকে নিচে দেখেন স্টার্ট এক্সপোর্ট, এই কথাটা লেখা আছে। সো আমরা ক্লিক করে দিলাম। সো এক্সপোর্ট হয়ে গেছে। কোনো ইরোর যদি থাকে তাহলে এখানে শো করবে যে কোনো ইরোর পাওয়া যাচ্ছে। সো ইরোর যদি আসে তাহলে আপনি সেকেন্ড টাইম বা থার্ড টাইম আবার করবেন এই সেম কাজটাই। ঠিক আছে, তো আমরা একটু চেক করি যে কি পেলাম আমরা। তো সো এই যে আমাদের জেইই এসকিউএল, এই ফাইলটা আমরা তৈরি করলাম। সো আমরা রাইট ক্লিক করে এটাকে নোটপ্যাড দিয়ে আমরা ওপেন করি। সো ওপেন করলে দেখবেন যে ডাটাবেস তৈরি করার জন্য যে কোয়ারিগুলো লিখতে হয় আমাদের, সেই কোয়ারিগুলো এখানে লেখা আছে। এই যে কোয়ারিগুলো লেখা আছে, হ্যাঁ, প্রতিটা কোয়ারি লেখা আছে। এবং ডাটাও কিন্তু যেগুলো দেওয়া ছিল সেই ডাটাগুলো এখানে আছে, যে ইনসার্ট ইন্টু কোয়ারির মাধ্যমে সেগুলো লেখা আছে। সো হুবহু এই ফাইলটাকে আমরা এখানে পেয়ে যাব। সো আমাদের এখানে অল্প ডাটাই আছে। সো আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা রিস্টোর কিভাবে করব সেটা একটু দেখে নিই আবার। আচ্ছা, আরেকবার যদি দেখতে চান তাহলে আমি আবার দেখাচ্ছি এক্সপোর্টে। আচ্ছা, এখান থেকে আমরা আসবো অ্যাডমিনিস্ট্রেশনে, এখান থেকে আসবো ডাটা এক্সপোর্ট। তারপর আমরা কোন ডাটাবেসটাকে নিতে চাই সেই ডাটাবেসটাকে মার্ক করব। এখানে যদি মার্কটা না থাকে অবশ্যই এখানে একটা মার্ক করে দেব। ওকে, তারপরে আমরা যেটা করব এক্সপোর্ট সেলফ কন্টেন্ট ফাইল, এই ফাইলটাকে আমরা এখান থেকে মার্ক করে দিব। দেন এখানে আমরা ক্লিক করে কোথায় রাখতে চাই সেই জায়গাটাকে সেট করে দিব, এবং আমরা ফাইলের কি নাম দিতে চাই সেই নামটাও আমরা দিয়ে দিব। সব ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে স্টার্ট এক্সপোর্টে ক্লিক করে দিব। বাস, আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল চাই সেটাও আমি একটু দেখিয়ে দিই। তাহলে এখানে ক্লিক থাকবে আমাদের, আমরা এটাকে ফোল্ডারে নিয়ে নেই। সো এটার মধ্যে আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি ডিভি নামে। দেন ওকে করলাম, স্টার্ট এক্সপোর্টে ক্লিক করলাম। ওভাররাইট করতে বলতেছে, ওকে ফাইন, আমরা দিয়ে দিলাম যা যা দেওয়ার। তাহলে আমরা এই ডিবি ফোল্ডারে যাই। দেখেন এখানে আমাদের প্রতিটা টেবিল কিন্তু আলাদা আলাদা করে চলে এসেছে। সো আপনি তখন যেমন আমি একটা অন করে দেখাই একটাকে। সো এখানে জাস্ট একটা টেবিল এবং তার জন্য একটাই ডাটা ছিল আমাদের ইনসার্টের জন্য, একটা ডাটা দেখাচ্ছে, শেষ। ওকে, সো এটা করলে যেটা হয়, বারবার আপনাকে এই 4টা 5টা বা 10টা ফাইল বারবার ইনপুট করে নিতে হবে, এটা ঝামেলা বেশি। আচ্ছা, সো এবার আমরা দেখবো যে এটাকে আমরা ব্যাকআপ তো নিলাম, এবার রিস্টোর কিভাবে করব।
সো রিস্টোর করার জন্য আমরা যেটা করব, এই ইম্পোর্ট অ্যান্ড রিস্টোর এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে সেলফ কন্টেন্ট যেটা ছিল এই মার্কটা আমরা এখানে করব। তো যেই ফাইলটাকে আমরা এক্সপোর্ট করতে চাই সেই ফাইলটাকে আমরা এখানে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের মার্ক করতে হবে যে কোন ডাটাবেজে আমরা দিতে চাই, যদি ডাটাবেজ খোলা থাকে তো। আর যদি খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন এখান থেকে নিউ। সো নিউতে হলে যেটা হবে, নতুন একটা ডাটাবেজ আপনার জন্য ওপেন হবে। ওকে, আচ্ছা। সো ওপেন হলেই আমরা এই লিস্টে সেটাকে দেখতে পাবো। সো ধরেন কথা এরকম আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে শুধুমাত্র আমরা দিয়ে দেবো ইম্পোর্ট বাটনটা নিচের দিকে চলে গেছে। না স্যার, ওই পাশে আরেকটা ট্যাব আছে দেখেন, ইম্পোর্ট প্রোগ্রেস। কোনটা? ওই যে ডাটা ইম্পোর্টের যে আইকনটা আছে না, এইটা? আইটু করে এটা? হ্যাঁ হ্যাঁ, ওইখানে কিন্তু ও আচ্ছা, ওখানে একটা বাটন আছে, এখানেও একটা বাটন আছে, কিন্তু আমাদের স্ক্রিনের ছোটোর কারণে আমরা দেখতে পাই না। এই যে দেখছেন এখানে নিচে একটা বাটন আছে। সো আমরা এখানেও ক্লিক করতে পারি। ক্লিক করে দিলে আমাদের ফাইলটা আবার আমাদের রিস্টোর হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন ডাটাবেজ ওপেন করি আমরা। সো আমরা এটার নাম দিলাম JEE1। ওকে, সো ওকে করলাম, এই লিস্টে চলে আসলো JEE1। আমাদের ফাইল তো অলরেডি দেয়াই আছে, আমরা বাস চলে আসছে আমাদের কাছে ডাটাবেজ। আমরা স্কিমাতে চলে যাই, একটু রিফ্রেশ করব। সো দেখেন এই যে JEE1 চলে এসেছে, টেবল যা যা ছিল সবগুলো চলে এসেছে, ইনক্লুড ডেটা। সো দেখেন ডেটাও চলে এসেছে। বলি যে প্রজেক্ট আমরা কিভাবে নিব। সো প্রজেক্ট নেওয়ার একটা উপায়, একটা সহজ উপায় হচ্ছে যে আমরা পুরো ফোল্ডার ধরে এটাকে কপি পেস্ট করে মুভ করাতে পারি। আরও একটা স্টাইল আছে, সেটা হচ্ছে এখানে দেখেন, আমরা যখন এই প্রজেক্টে রাইট ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে। সো আমরা প্রজেক্টটাকে এভাবে সিলেক্ট করলে ফাইলে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে অপশন আছে যে এক্সপোর্ট টু জিপ। সো আমরা এটাকে কোথায় রাখতে চাই, সো সেই জায়গাটাকে যদি আমরা দেখিয়ে দিই, আমরা আমাদের ফোল্ডারটার মধ্যে এটা রাখলাম। সো এটার কোনো নাম দিয়ে দিলাম জাস্ট JEE, হ্যাঁ। সো দিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম। ওকে ফাইন, এক্সপোর্ট হয়ে গেছে এটা অলরেডি। সো এই যে চলে এসেছে এটা, হ্যাঁ। সো এটাকে যখন আমরা আবার নিব তখন দেখেন এই যে আবার ইম্পোর্ট ফ্রম জিপ। সো এটা সবচেয়ে সেফ, কারণ মানে এখন আমাদের এই প্রজেক্টের জন্য খুব বেশি ঝামেলা না, বাট যখন আপনি খুব বড় প্রজেক্ট করে ফেলবেন, একটা ছোট ফাইল মিস হলে প্রজেক্টটা নষ্ট হয়ে যায় এবং ওই প্রজেক্টকে কোনোভাবেই রিকভার করা যায় না। তো সেই সব ক্ষেত্রে জিপটা বেস্ট, কারণ জিপে সচরাচর ফাইল মিস হয় না। ওকে, একটু শেয়ার করিস। আচ্ছা, এইটাও একটু দেখাই দিই। দেখেন যে আমরা এটাকে গিটে কিভাবে রাখবো। ওকে, তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে একটা গিটের অ্যাকাউন্ট থাকতে হবে। সো অ্যাকাউন্ট থাকবে, এবং আপনারা যেটা করবেন আপনাদের কম্পিউটারের মধ্যে গিট হাব, এই যে ডেস্কটপ, হ্যাঁ, এটা দিয়ে সার্চ করবেন। করলে দেখেন ডাউনলোড গিট হাব ডেস্কটপ ভার্সন। সো এটাকে আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। তো যখন এটাকে ইনস্টল করবেন তখন আপনার গিটটা অবশ্যই এখানে লগ ইন করে থাকতে হবে। লগ ইন যদি না করেন, আপনার যখন গিটটা ইনস্টল শেষ হয়ে যাবে তখনই ও আপনাকে বলবে যে তো গিট হাব আসলে মূলত গিট মানে আমাদের এই কম্পিউটারে যদি আমরা গিট ইউজ করি করতে পারবো, কিন্তু এতে করে আমাদের সমস্যা যেটা হবে যে এই গিট শুধু আমি অ্যাক্সেস করতে পারবো, অথবা ক্লাসের মধ্যে শুধুমাত্র আপনারাই করতে পারবেন, বিকজ সেম নেটওয়ার্কে থাকতে হয়, অথবা আমাদের এখানে পাবলিক নেটওয়ার্ক স্টাবলিশ করতে হবে, যেটার জন্য আমাদের রিয়েল আইপি লাগবে। তো দুইটার একটাও আমাদের নাই, এই জন্য আমরা গিটের জায়গায় গিট হাবটাকে ইউজ করতেছি, অলমোস্ট সেম মেকানিজমই, ঠিক আছে। বাড়তি, হ্যাঁ, আর বাড়তি সুবিধাটা হচ্ছে গিট হাব আমাদেরকে কিছু জায়গা দিচ্ছে যেটা পাবলিকলি অ্যাক্সেসেবল। ওকে, এই হচ্ছে তার ওটার লিমিটেশনস আমি এখনো পাইনি। আমি তো এখনো পর্যন্ত প্রায় 40-50টার মতো রিপোজিটরি বানায় রাখছি। সো তেমন কিছু এখনো নোটিফিকেশন দেয়নি আমাকে। সো আশা করি অনেক রাখা যাবে, তবে প্রাইভেট করে মাত্র 5টা রাখতে পারবেন, এটা কথা। ওকে, আচ্ছা যাই হোক। সো এটা ইনস্টল হয়ে গেল। সো ইনস্টল করার পরপরই যে আপনারা এটা এমন অন করবেন, অন করলেই আপনাদেরকে লগ ইন করতে বলবে। সো লগ ইন অপশনটা খুব বাহামরি কিছুই না, আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে সাথে সাথে আপনাকে ব্রাউজারে নিয়ে আসবে, আপনার যে ব্রাউজারটা অন করা থাকবে। ব্রাউজারে এসে চেক করবে আপনি ওখানে লগ ইন করে আছেন কিনা। যদি সব ঠিকঠাক থাকে ব্রাউজার আপনাকে বলবে যে তুমি অথরাইজ করো এটাকে, একটা বাটন দিবে, ক্লিক করবেন, অথরাইজ হয়ে যাবে। অথরাইজ হয়ে গেলেই আপনার কম্পিউটারের মধ্যে গিটটা ইনস্টল হয়ে গেল, এবং আপনার এই গিটটা
আপনার কি বলে গিট হাবের সাথে কানেক্ট হয়ে যাবে। তো কানেকশন হলো, এবার আমাদের মূল কাজ কি? সো মূল কাজ হচ্ছে শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব প্রথমেই আমি আমার গিটে আসলাম। সো আসার পরেই আমার তো এখন লগ ইন করা নেই, এখানে আপনাদের একটা প্লাস সাইন থাকবে অথবা আপনাদের প্রোফাইলে ক্লিক করার পর ওখানে একটা অপশন থাকবে নিউ রিপোজিটরি। ওকে, সো আমরা এই যে ওনার কম্পিউটারে কানেক্ট হলাম, আমার কম্পিউটারে না। সো শুরুতেই যে উনি যে দেখছেন অলরেডি ইয়ে করছে, লগ ইন মানে লগ ইন করাই আছে। তাহলে আমরা যদি গিট থেকে কমান্ড দিয়ে করা হয়েছে আর কি। আচ্ছা, এত কষ্ট করবো না আমরা, এখানে কমান্ডের কোনো দরকারই নেই। সো আমরা এখানে থেকে চলে যাই, আমি একটা নতুন রিপোজিটরি ওপেন করে দেখাই। হ্যাঁ, সো এখানে ইওর রিপোজিটরিতে যাই, গেলে আমাদেরকে এই যে প্লাস আইকন দিল। হ্যাঁ, সো ক্রিয়েট নিউ, এখান থেকে আমরা যাব কি নিউ রিপোজিটরি। সো ক্লিক, আমরা এখানকার একটা নাম দিলাম জেই। ঠিক আছে, এটা অবশ্যই ইউনিক হইতে হবে, এই নামে কিন্তু আপনার এখানে আর কোনো নাম আসতে পারবে না, এটা খেয়াল করবেন। আর এই যেখানে আপনাকে অ্যালার্ট করে দিবে, চাইলে আপনি ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, আর অনেক কিছু করা যাবে, এত ঝামেলা আমি যাচ্ছি না, আমি সরাসরি এখান থেকে এটাকে ক্রিয়েট করে দিলাম। ওকে, সো আমাদের এটা রিপোজিটরি অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি এই প্রোফাইলের লিঙ্কে ক্লিক করি তাহলে দেখা যাবে যে একটা রিপোজিটরি এখানে আছে, বাট রিপোজিটরিটা এখন খালি, কিছুই নাই। ওকে, পুরো কম্পিউটার ফাঁকা। এবার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি। সো এটাকে ব্যবহার করার জন্য আমরা আমাদের গিটের এই যে এটাকে অন করলাম। অন করার পরে ফার্স্ট কাজ হবে এই যেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাড থেকে আমরা একটা অপশন আছে ক্লোন রিপোজিটরি, মানে কপি করব রিপোজিটরিটাকে। সো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে বলবে যে আপনি কোথায় এটা রাখবেন। সো আমরা একটা জায়গা আপাতত খুঁজে নেই, দেখি কোথায় রাখা যায়। এই ফাঁকা ফোল্ডারটা আমরা ইউজ করি আজকে। হ্যাঁ, সো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আর কিছুই দেওয়ার দরকার নাই, কজ অলরেডি ওই নামটাই ও আমাদের এখানে পাঠিয়ে দিবে। আর যদি আপনি আবার নাম দেন ওই নামের মধ্যে আবার ওই ফোল্ডার আসবে। ইট মিনস আপনি এখানে লিখলেন জেইই, ও কি করবে এই জেইই এটার মধ্যে আরেকটা ফোল্ডার খুলবে, জেইই তার মধ্যে আপনার রিপোজিটরি আসবে, তার মানে দুইবার চলে আসবে। এই জন্য আমি কোনো নাম দিচ্ছি না, যা আছে তাই রেখে আমি সিলেক্ট ফোল্ডার করে দিলাম। আচ্ছা, গিট ক্যান ক্লোন, আচ্ছা তো একটা ফোল্ডার আপাতত দিয়ে আমরা কি করবো, আমাদেরকে বাধ্যতামূলক দিচ্ছে। সো আমরা এটার নাম দিয়ে দিলাম গিট, তাহলে আর ডাবল হলো না। সো এটাকে এবার আমরা মার্ক করে দিলাম। এবার এখন কোনো ঝামেলা করতেছে না, আমরা যা যেটা করবো আমরা এটাকে ক্লোন করে দিব। ও সরি, এটাকে মার্ক করে নিই, দুঃখিত। মানে অনেকগুলো রিপোজিটরি থাকবে আপনার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার যেই এখানে আসলো না কেন এই যে আসছে। ঠিক আছে, এবার আমরা এটাকে ক্লোন করে দিলাম। হ্যাঁ, ক্লোন করে নিতে হবে। এই যে রাখছি, এখন দেখেন প্রজেক্ট রেখে দিচ্ছি কিভাবে। সে কথার কথা এগুলোই আমার প্রজেক্ট। আচ্ছা, আপনার প্রজেক্ট আছে কোথায় স্যার? আপনি তো কোনো জায়গা চয়েস করে দেন নাই নাকি? ওটা প্রপার্টি থেকে আমি বারবার কপি করে নেই আর কি। আচ্ছা, এই যে আমি এখান থেকে দেখাই দিচ্ছি, এই যে নেটবিনস প্রজেক্ট, খেয়াল করেন নেটবিনস প্রজেক্ট, সম্ভবত এটা ওনার, এটা না এটা, ইউজিং সফটওয়্যার। আচ্ছা এইটা। সো আমরা এটাকে কপি দিয়ে দিলাম, এটা হ্যাঁ জাস্ট কপি করলাম আর কিছুই না। কপি করে আমরা চলে যাচ্ছি এখানে, এখান থেকে আমরা আমাদের এই ড্রাইভে আর আমাদের গিট ফোল্ডার এর মধ্যে যে জেইই চলে আসছে এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন যে ডট গিট আসছে। ইট মিনস গিট এখানে চলে আসছে, গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। সো আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম এটাকে। ওকে, পেস্ট হয়ে গেল। এবার আমাদের কাজ হবে, কম্পিউটারে কি গিট ইনস্টল থাকা লাগবে? না গিট হাব ওই ডেস্কটপটা থাকলে হবে না, কিচ্ছু দরকার নেই। ওকে, সো দেখেন এই যে এখানে চলে আসছে যে একটা নতুন ফাইলে যে ওয়ান চেঞ্জেস। হ্যাঁ, এবার আমরা যেটা করবো এখানে একটা কমেন্ট দিতে পারি। আমরা যারা মানে রেগুলার বা রিয়েলি কাজ করে তারা যেটা করে এখানে কি চেঞ্জ করছে ওই জায়গাটা অ্যাজ এ কমেন্ট হিসাবে লিখে রাখে, অ্যাজ লাইক যে অ্যাড এন্টিটি নেম রেজাল্ট অ্যান্ড অর অথবা কমা দিয়ে আমরা লিখলাম এন্টিটি রেজাল্ট দাও, রেজাল্ট সাবলেট অ্যান্ড রেজাল্টস আদার্স। ইট মিনস এটা কেন আমরা দিব, দেওয়ার একটা কারণ আছে, কারণ গিটের একটা মজার সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে আপনি যতবার এরকম পুশ করবেন, ইট মিনস সরি মানে যতবার এরকম অ্যাড করবেন, এখানকার ভাষা আমি নর্মাল ভাষায় আপাতত ইউজ করি।
সো আপনি যদি চান যে আজকে থেকে 1 বছর আগে আপনি যেই কাজটা করেছেন ওই কাজটা কি ছিল এটা দেখতে চান, আপনি যদি কমেন্ট মনে থাকে মানে ওই এখানে কি লিখে দিয়েছেন এটা যদি আপনার মনে থাকে আপনি ক্লিক করলেই সাথে সাথে চলে আসবে। আর তা না হলে আপনাকে ডেট ধরে ধরে এটাকে খুঁজে আনতে হবে। আপনি চাইলেই খুব সহজেই 1 বছর আগের কাজে ফেরত যেতে পারবেন। এবং 1 বছর আগের কাজে যে যদি কোনো কারণে মনে হয় যে না এটা আমার দরকার নেই, আমার লেটেস্টটাই দরকার, আপনি চাইলে আবার লেটেস্টটাতে ব্যাক করতে পারবেন। ইট মিনস এই টোটাল ভার্সন কন্ট্রোলিং সিস্টেমটাকে সে এইভাবে এই ভার্সনগুলোকে ম্যানেজ করবে। এটা হচ্ছে একটা বড় সুবিধা। আর মূলত গিট ইউজ করার আরেকটা মেজর মানে সুবিধা হচ্ছে গিয়ে ধরেন আমরা এই সবাই মিলে একটা প্রজেক্টে কাজ করতেছি, এক একজন এক এক জায়গায় এক এক পার্টে। তো এই সবার কাজগুলোকে ধরেন আপনি আপনার কম্পিউটারে এরকম করে 10টা কম্পিউটারে কাজ হচ্ছে। তো আলটিমেটলি তো এই 10টা কম্পিউটারের কাজ থাকলে তো কী কাজ হলো সেটা তো আলটিমেটলি বোঝা যাবে না। তো এই জন্য মূলত গিটটাকে ইউজ করা হয়। আমরা একটা গিটকে 10 জনে চালাবো, আপনি আপনার পার্টে কাজ করবেন, ও মানে সবাই সবার পার্টে কাজ করতে থাকবে। করে করে যেটা হবে যে কাজ যখন শেষ হয়ে যাবে আমাদের তখন আমরা পুশ করে দেব। তবে একটা ঝামেলা আছে এখানে এই পুশ আর এই পুল এইটাকে যদি আমরা প্রপারলি করতে না পারি তাইলে কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে কনফ্লিক্ট লেগে যাবে। সো এই কনফ্লিক্টটা হচ্ছে সবচেয়ে মারাত্মক কাজ। এইটা ঘটে কেন? এটা ঘটার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে গিয়ে গিটের যে রুলসটা সেটা আমি শেয়ার করি, তার আগে একটু দেখাই দিই। সো ধরেন আমি দিলাম অ্যাড নিউ প্রজেক্ট, ঠিক আছে, দিয়ে আমি এটাকে কমিট করে দিলাম। সো কমিট করে দিলে এখানে আবার একটা এরর দিচ্ছে কেন? ইনিশিয়াল কমিট ওকে এডিট তো করতেছি না, এটা অলরেডি প্লাস করা মানে হচ্ছে ও দেখাবে যে কি কি ফোল্ডার ওর মধ্যে আছে আর কি, কারণ আস্তে একটা ফোল্ডার দিয়ে দিয়েছি তো এই জন্য এইভাবে দেখাচ্ছে। সো এই যে এখানে ওপেন করে দেখাবে যে এটার মধ্যে কি আছে। আচ্ছা এটাকে আমরা অফ করি। আচ্ছা অফ করে আমরা একটু দেখি এখানে কি বললো, আবার একটু চেক করি। ঝামেলা হতো কথা অন ব্রাঞ্চ মেন ইনিশিয়াল কমিট নাথিং অ্যাডেড টু কমিট। আচ্ছা এটার মধ্যে কিন্তু ফোল্ডার পাইনি, একটু প্লিজ। হ্যাঁ করতে পেয়েছে। ও আচ্ছা একটা বড় বিপদ ঘটাইছে। সেটা হচ্ছে কি দেখেন এই প্রজেক্টের মধ্যে ডট গিট নামে একটা ফোল্ডার আছে। সো এই ডট গিট নামে ফোল্ডার যদি বারবার থাকে ও নিবে না। তো যেটা করে দিতে হবে এই ডট গিটটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে। সো ফেলে দিলাম। এইবার আমরা যাই আমাদের এখানে। সো এইবার দেখছেন এবার প্রপারলি আসছে। হ্যাঁ সো এতগুলো ফাইল ও নতুন পেয়েছে বললো। সো অ্যাড নিউ আমরা একটা কমেন্ট দিয়ে দিলাম। এবার আমরা কমিট করে দিলাম। সো ওইটাকে স্টেজিং করতেছে, মানে আরেকটা পোর্শন আছে যেটাকে স্টেজ বলে। সো এখানে স্টেজে নিয়ে আসতেছে এটাকে। সো স্টেজে নেওয়া শেষ। এবার আমাদের ফাইনাল কাজ করব, আমরা এটাকে পাবলিশ করব। সো এই পাবলিশ করাটাকে এখানকার ভাষায় বলা হয় পুশ। সো আমরা দিলাম ক্লিক করে। ফার্স্ট টাইম তো একটু সময় লাগবে, আমাদের নেটটা একটু স্লো। সো যার কারণে এত বেশি সময় লাগছে। নর্মালি 2-1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। হ্যাঁ দেখাচ্ছি, সেটাই দেখাচ্ছি, এই মজাটাই দেখাচ্ছি যে আমরা যে ভুলটা সচরাচর করি আর কি। ওকে সো ডান, আমার এটা পুশ হয়ে গেছে। সো পুশ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেটা একবার করব সেটা হচ্ছে একবার আমরা এটাকে ফেচে ক্লিক করে রাখবো। ফেচে ক্লিক করে রাখার মানে হচ্ছে অনলাইন অ্যান্ড আমার কম্পিউটার মানে ডেস্কটপ এই দুইটাকে আমরা মার্চ করলাম, একটু সিনক্রাইজ করে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। ওকে সব ঠিক আছে। এখন আমরা বাসায় যে কাজটা ভুল করি সেটা হচ্ছে আমরা কি করি তা মানে আমাদের যে কাজ আমরা কাজটাকে স্টার্ট করে দিই। স্টার্ট করে দিলে যেটা হয় যে এই যে ফাইলটা যেটা লেটেস্ট যে ফাইলটা ওই ফাইলটা কিন্তু আপনার কম্পিউটারে এখনো পর্যন্ত নাই। মানে এখন আমরা যে কাজটা করতেছি ওই কাজটা তো আপনার বাসায় এখনো নাই। তাহলে যেটা বাসায় যে আগে করতে হবে সেটা হচ্ছে সবার আগে এই গিটের ক্লায়েন্ট অন করবেন। এটা অন করে আপনার কাজ হবে সবার আগে ফেচ করে নেওয়া। আপনি 2-3 বার ক্লিক করেন কোনো সমস্যা নেই। এই ফেচ করে নেওয়া মানে হচ্ছে আপনার অনলাইনে যে কাজটা আছে সেই কাজটা আপনার কম্পিউটার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ক্লোন টোন তো করবেন, ধরুন অলরেডি ক্লোন আপনি করে ফেলছেন বাসায় গিয়ে। যে ক্লোনটা আমি করলাম বাসায় গিয়ে আপনাকে একই কাজ করতে হবে যেখানে যেটা করছি আমরা। এই অ্যাডে যাবেন, যে ক্লোন করবেন, ফোল্ডার দেখিয়ে দেবেন, এই কাজটা। হ্যাঁ আর যদি অলরেডি ক্লোন অবস্থায় থাকে, হ্যাঁ না হ্যাঁ ধরেন এখানে কাজ করেছেন, বাসায় গিয়ে আপনার ফার্স্ট কাজ হবে কোনো কাজ শুরু করার আগেই এই গিটটাকে অন করবেন, অন করে এখান থেকে ফেচ করবেন।
কিচ্ছু করার দরকার নেই। যদি অনেকগুলো প্রজেক্ট যদি আপনার না থাকে তো কিছু করার দরকার নেই। যদি অনেকগুলো প্রজেক্ট থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোন কোন প্রজেক্ট আপনার কম্পিউটারে ক্লোন করা আছে। সো আপনি সেই প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে জাস্ট ফেচ করবেন, আর কিছু করার দরকার নেই। ফেচ করার পরে এবার আপনি আপনার কাজ শুরু করবেন। আপনার কাজ শেষ, হ্যাঁ। সো আপনার কাজ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আপনার কাজ হবে কি, আবার এটাকে এই পুশ করে দেয়া, অ্যাড করে দেয়া। তো অনেক সময় যেটা হয় যে কাজ করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই, অ্যাড আর করি না। সো অ্যাড না করার কারণে কি হয়, আমরা যখন আমাদের কর্মস্থলে চলে যাই বা যেখানে দরকার সেখানে আমরা ওই বাসায় যে সারা রাত কাজ করলাম সেই কাজ আর খুঁজে পাই না। পারবেন, কিন্তু ওই কম্পিউটারটা তো আপনার কাছে থাকতে হবে। হ্যাঁ, থাকলে আপনি যখন তখন করতে পারেন, ইভেন তো আপনি প্রতি 5 মিনিট পর পর করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এই জিনিসটা, এই সিঙ্গলাইজেশনটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনার ফাইলে কনফ্লিক্ট লাগবে না। আর যদি এমন হয় যে বাসায় গেছেন, তাড়াহুড়া করে কাজ শুরু করে দিলেন, এখন আপনি পুশ করলেন, অলরেডি গিটে নতুন ফাইলে এসে গেছে, আপনিও পাঠাইলেন, দুইটা মিলে ঝামেলা পাকায় ফেলবে। তখন আপনাকে বলবে যে তোমার ফাইলে কনফ্লিক্ট লেগে গেছে। কনফ্লিক্ট লেগে যাওয়া মানে একই ফাইলের মধ্যে 2-3 মানে একই কোড 2-3 বার চলে এসছে। তবে মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি একটু খুব ঠান্ডা মাথায় দেখেন, কনফ্লিক্ট যখন লাগবে তখন ও আপনাকে বলে দিবে যে তোমার এই 2-3টা ফাইলে কনফ্লিক্ট আছে, এবং পাশে একটা অপশন থাকবে যে তুমি ভিএস কোড দিয়ে এটাকে অন করো। অন করলেই আমরা দেখতে পাবো যে ফাইলগুলোতে কনফ্লিক্ট লাগতেছে, ওই ফাইলের শুরুতেই ও অনেকগুলো অ্যারো সাইন দেবে, যেটা আমরা যে অ্যাঙ্গেল ব্রেকেট বলি। হ্যাঁ, এরকম প্লাস মাইনাস এবং অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে যেখান থেকে কনফ্লিক্ট শুরু হবে সেখানে লিখে দেবে সে হেড। তার মানে বলবে যে এই জায়গাটুকু এবং যতটুকু কনফ্লিক্ট লাগবে সেখানেও সেই অ্যারো সাইন দেওয়া থাকবে। এই মাঝখানে আপনার কোডের মধ্যে ঝামেলা আছে, আপনাকে দেখতে হবে। এখন আপনি যদি কোডটা ভালো করে বুঝেন, দেখবেন যে অলরেডি এই কোড আপনার উপরে বা নিচে কোনো না কোনো জায়গায় লেখা আছে। সো লেখা থাকলে কি করবেন, আপনি ওই জায়গার ওই কোডগুলোকে ফেলে দেবেন, এবং ওই যে কমেন্টগুলো আছে, যে কমেন্টগুলো গিট দিয়ে দিছে ওগুলো আপনি ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে সেভ করে আপনি আবার যখন অ্যাড করবেন তখন আপনার কনফ্লিক্ট ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, আমি একটা ব্রাঞ্চিং সিস্টেম ইউজ করতেছি। সো ব্রাঞ্চিং সিস্টেমে থাকলে যেটা হয় যে আমাদের কাজগুলো, সে ধরেন আমরা একটা বড় প্রজেক্ট করলাম, 15-16 দিন সময় লাগলো কথার কথা। সো 15-16 দিন, প্রথম দিনের কাজ, দ্বিতীয় দিনের কাজ, তৃতীয় দিনের কাজ, যে একটু করে প্রোগ্রেস, এই প্রোগ্রেসটাকে যদি আমরা গিটে ম্যানেজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ ইউজ করতে হবে। সো ব্রাঞ্চ ইউজ করার সুবিধাটা হচ্ছে বা স্টাইলটা হচ্ছে, এখানে তো আমাদের দেওয়াই থাকবে যে আমরা কোন রিপোজিটরিকে ইউজ করতেছি। সেখান থেকে আমরা ক্লিক করে আমরা চলে যাব নিউ ব্রাঞ্চে। এখানে আমরা নাম দিলাম ব্রাঞ্চের যে পার্ট 1, আপনারা আপনাদের মতো দিবেন, তবে চেষ্টা করবেন একটা শব্দে দিতে, অথবা সাথে আরও কোনো কিছু লিখে দিবেন। সো দেওয়া শেষ হলে আমি এখানে ক্রিয়েট করলাম। সো দেখেন এই জায়গায় আমাকে বলতেছে যে লিভ মাই চেঞ্জেস অন মেইন, মানে প্রথম দিনের কাজ শুধু মেনেই থাকবে এমন চাই কিনা। আমি বলতেছি না, ব্রিং করো, মানে প্রথম দিনের কাজকেও আমার এই ব্রাঞ্চে নিয়ে আসো। তার মানে অলরেডি অটোমেটিক মেইন যে ব্রাঞ্চটা সেটা আপডেট হতে থাকবে। সো আমি এটাকে সুইচ ব্রাঞ্চ করলাম, এই যে আমার ব্রাঞ্চ সুইচ হয়ে গেল। তো আজকে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো এই ব্রাঞ্চে থাকবে, আগের কাজগুলো সহ। এতে করে যেটা হয় আসলে কাজ ট্র্যাক করতে সুবিধা হয়, যে কতটুকু কাজ বাড়লো, কতটুকু কমলো। এমন হয় যে একটা প্রজেক্টে, মানে একটা ফাইলের মধ্যেই আমরা 5-7 বার কাজ করি। তো তখন আপনি বুঝতে পারবেন যে প্রথম দিন কতটুকু কাজ হলো। কারণ আপনি যদি প্রথম দিনই কপি পেস্ট করে পুরোটা বসায় দেন, দেখবেন কয়েক লক্ষ এরর আসবে। কারণ অনেকগুলো মানে অনেকগুলোর লিঙ্কই নাই, রেফারেন্সই নাই, কারণ ওগুলো তৈরিই করিনি, আসবে কোত্থেকে। এই জন্য ব্রাঞ্চিংটা বেস্ট। হ্যাঁ, মেইন ব্রাঞ্চে হ্যাঁ চলে যাবে, কারণ আমি তো মেইন ব্রাঞ্চের সাথে ওপেন করে রাখছি। মানে আমার যত আপডেট হবে সব মেইন ব্রাঞ্চে গেলে পাওয়া যাবে আর কি। মেইন ব্রাঞ্চে ক্লিক করলে সব পাওয়া যাবে একসাথে, আর এই ব্রাঞ্চিংয়ে ক্লিক করলে আমাদের স্টেপ আপডেটগুলো পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আমি আপাতত মেইন ব্রাঞ্চে চলে গেলাম আবার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন করছে উনি যে আমরা যদি আগের কাজগুলো দেখতে চাই, যেটা আমরা বললাম যে গিট তো মূলত আমরা ইউজ করি যেন ভার্সনটাকে কন্ট্রোল করতে পারে, এই জন্য এটাকে বলাই হয় ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। সো আমরা যদি পুরাতন কাজে ফেরত যেতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে সে অপশনটা কই, হিস্ট্রিতে, সরি এই যে হিস্ট্রিতে গেলেই এই যে আমরা দেখতে পাবো যে আমাদের যে এই দেখেন 2 মাস আগে, মানে প্রথম দিকের ক্লাসগুলো এগুলো সেরকম যে প্রতিদিন পর পর যে দেখেন আমার এখানে সব দেওয়া আছে। আমরা চাইলে যে কোনোটাতে ক্লিক করলে আমাদেরকে ওখানে যেতে দিবে। ওকে, এবং ওই দিন মানে কোন দিন কতটুকু চেঞ্জ হয়েছে না হয়েছে এগুলো সব এখানে দেখা যাবে ক্লিক করলে। এই দেখেন, দেখছেন? এবং আপনি যদি এখানে ক্লিক করে দেখতে পারবেন, এখানে ফাইল আসবে যে কতটুকু চেঞ্জ করছি আমরা। ওই যে এখানে হ্যাঁ ভিএস কোডটা বাই ডিফল্ট দেওয়া তো।
সো আমি এটাকে ট্রাস্ট করি। ও এটা তো ক্লাস ফাইল, সরি ক্লাস ফাইল তো ওপেন করতে পারবে না, দুঃখিত। আমি জিএসপি ফাইল ওপেন করে দেখাই যে এই যে এখানে ওপেন হয়ে গেছে, যে এই ফাইলটাতে কি আছে না আছে জিনিসটা দেখা যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, সো আমরা যেটা করবো, আমরা আজকে একটু স্প্রিং বুট সম্পর্কে দেখবো আর কি, স্প্রিং বুট কীভাবে কাজ করে, যেহেতু আমরা জাভা নিয়ে লেখাপড়া করছি একটু। তো স্প্রিং বুট একটা প্রজেক্ট নেওয়ার জন্য আমরা এতদিন যেটা করেছি যে আমরা আইডি থেকে ক্লিক করেছি, নিউ প্রজেক্ট নিয়ে ফেলেছি, কাজ শেষ। কিন্তু স্প্রিং বুটের প্রজেক্ট সচরাচর আমরা আইডি থেকে নেই না বা নিব না, না নেওয়ার অনেকগুলো কারণ আছে। তো আমি একটা একটা করে কারণ নিব আর আপনাদেরকে আমি শেয়ার করবো। ওকে, সো স্প্রিং বুটের প্রজেক্টে কাজ করতে হলে আমরা সচরাচর যে কাজটা করি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে আমাদের এখানে। ওয়েবসাইটের নাম হচ্ছে স্টার্ট, START, স্টার্ট ডট স্প্রিং ডট IO। ওকে, সো ক্লিক। এই হচ্ছে স্প্রিং এর অফিসিয়াল ইনিশিয়ালাইজার সাইট, এটা থেকে আমরা আসলে একটা প্রজেক্ট জেনারেট করব। ওকে, সো আমি দেখাই, খুব ঠান্ডা মাথায় দেখেন, তারপর আপনারা ক্লিক করেন। একটা ক্লিক ভুল টুল হয়ে গেলে প্রজেক্ট ফেলে দিতে হবে। সো এখানে আমরা প্রথমে যেটা মার্ক করব সেটা হচ্ছে গিয়ে ম্যাভেন, মানে আমাদের প্রজেক্টটা হবে ম্যাভেন স্টাইলে। এখন ম্যাভেন কি সেটার ব্যাখ্যাটা এবার করে ফেলি আপনাদেরকে। ম্যাভেন হচ্ছে, বা ম্যাভেন বলেন বা গ্রুভি গ্র্যাডেল বলেন, এই দুইটারই কাজ হচ্ছে লাইব্রেরিগুলোকে ম্যানেজ করা। লাইব্রেরি বলতে মনে আছে তো, যে সেই আমরা যে JSTL এর লাইব্রেরি নিলাম, API নিলাম, তারপর MySQL এর কানেক্টর নিলাম, এই লাইব্রেরিগুলোকে আমি মেন করতেছি। তো এটা কি হতো, আমরা যখন এখানে প্রথম দিন যেদিন নিয়েছিলাম, বাসায় গিয়ে আমরা অনেকেই কাজ করতে পারি না, বিকজ আমরা লাইব্রেরি নিতে ভুলেই গিয়েছি, অথবা অনেকের লাইব্রেরি আমরা খুঁজেই পাইনি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই লাইব্রেরিগুলোকে খোঁজার জন্য আমি কিন্তু অনেক ওয়েবসাইটে ঘুরছি, ঘুরে ঘুরে পাইনি, শেষ পর্যন্ত আমি আমার গিট থেকে নিয়ে নিয়েছিলাম। এটা একটা বড় ঝামেলা, এইগুলো খুঁজাখুঁজি করা। বড় প্রজেক্টগুলোতে বা স্প্রিংয়ের বেসিক প্রজেক্টেও অনেকগুলো লাইব্রেরি লাগে। এই লাইব্রেরিগুলোকে যদি আমরা এই রাস্তা রাস্তা এরকম খুঁজে খুঁজে বেড়াই, তাহলে প্রজেক্ট নিতে নিতেই আমাদের দিন শেষ হয়ে যাবে। তো এই লাইব্রেরিটাকে ম্যানেজ করার জন্য একটা সিস্টেমের নাম হচ্ছে ম্যাভেন এবং গ্র্যাডেল। গ্র্যাডেলটা সচরাচর অ্যান্ড্রয়েড সিস্টেমে ইউজ করে, মানে মোবাইল অ্যাপ্লিকেশনে, আর ম্যাভেনটা মেনলি ওয়েব অ্যাপ্লিকেশনে। তবে হ্যাঁ, গ্র্যাডেল চাইলে ওয়েবে ইউজ করা যায়, তবে একটু ঝামেলা তৈরি করে, মানে ওটাকে ম্যানেজ করে একটু ডিফারেন্টলি ম্যানেজ করতে হতো, তো যার কারণে টুকটাক ঝামেলা আসে। ম্যাভেনটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, তাহলে আমাদের ফার্স্ট চয়েস হবে এখান থেকে ম্যাভেন আমরা সিলেক্ট করব। আর অবশ্যই ল্যাঙ্গুয়েজ থাকবে জাভা, কারণ স্প্রিংকে কটলিন এবং গ্রুবিতে ইউজ করা যায়। ওকে, আর অলওয়েজ এখান থেকে আমরা যে ভার্সনটা নেব সেই ভার্সনটা অবশ্যই ফুল ভার্সন নেব, যেমন এই যে 3.4.9 অথবা 3.5.5। এই স্ন্যাপশট এই ভার্সনগুলোকে আমরা নিব না, এগুলো এখনো বিল্ডিং পর্যায়ে আছে, মানে এগুলো এখনো বানানো হচ্ছে, শেষ হয়নি বানানো, মেটা ভার্সন বা হ্যাঁ। সো এই ভার্সনগুলো আমরা এখানে ইউজ করবো না। এইটা ইউজ করলে যেটা হবে, আপনার প্রজেক্টে মেলা এলোমেলো লাগবে, সেটা আপনি সলভই করতে পারবেন। ওকে, আচ্ছা, সো নেওয়া আমরা তাহলে ফুল ভার্সন হিসাবে 3.5.5কে বেছে নিলাম। দেন তারপরে কাজ হবে, আমরা তো যে প্রজেক্টটা বানাবো সেই প্রজেক্টটা তো অবশ্যই একটা ওয়েবসাইটের জন্য, একটা যেহেতু ওয়েব অ্যাপ, একটা ওয়েবে তো আমরা রাখবো। তো সচরাচর যেটা হয়, ওই ওয়েবের ইউআরএলটাকেই আমরা উল্টা করে লিখি এখানে, এইটাই আসলে প্যাকেজ হিসাবে ক্রিয়েট হবে। যেই প্যাকেজগুলো এতদিন আমরা হাতে ম্যানুয়ালি মানে যাতে একটা নাম দিয়ে বানিয়ে ফেলতাম, এখন সেটা করা যাবে না। ওকে, সো এখানে আমরা নাম ইউজ করবো। সো ধরেন আমার একটা সাইট আছে emranhss.com। সো এই সাইটের নামটাই আমি এখানে এজ এ গ্রুপ হিসাবে ইউজ করলাম। আর্টিফ্যাক্টে আমার প্রজেক্টের নাম থাকবে। সো আমার প্রজেক্টের নাম আমি আজকে দিলাম টেস্ট স্প্রিং বুট। ঠিক আছে, একটা ঝামেলা তৈরি করতেছে, সেটা দেখেন এই প্যাকেজের নামের মধ্যে ও এরকম ফাঁকা ফাঁকা তৈরি করে দিচ্ছে। এইটা হচ্ছে গিয়ে এই নেম এখানকার কারণে। সো এটাকে আমি একটু মিলিয়ে দিই, না সরি, এটা যা আছে শিট আছে ভয় নাই। শিট, আচ্ছা আমি আরেকবার নিয়ে নিচ্ছি, একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, এই যে চলে আসছে আবার, সমস্যা নেই। সো এখান থেকে আমি আবার এটা দিয়ে দিলাম। এই নামটা আমি একসাথে লিখবো, টেস্ট স্প্রিং বুট। এইখানে এসে এই নামটাকে আমি ফাঁকা ফাঁকা করে লিখবো। দুইটা একই থাকলে সমস্যা নাই, তবে এইটা মানে সৌন্দর্যের জন্য করা আর কি।
এবং এই নামটাই এখানে যা লিখবেন দেখেন এই নামটাই এখানে চলে আসবে, এটা হবে বেস প্যাকেজ। এখানে প্যাকেজের খুব খুব মানে হিসাব নিকাশ আছে। সো প্যাকেজ যদি একটু উল্টাপাল্টা করে ফেলি আমরা, সারাদিন কোড লিখলেও ওই কোড কাজ করবে না, ঠিক আছে? সো আমরা এটা দিয়ে দিলাম। আর প্রজেক্টের যদি ডিসক্রিপশন আপনি লিখতে মন চায়, আপনি এটা ডিসক্রিপশন এখানে লিখতে পারেন যে এই কাজের জন্য আমরা এই প্রজেক্টটা বানাচ্ছি। আমরা শিখছি, এখন তো এত কিছু মেনটেন করার দরকার নাই, বাট অফিসিয়ালি যখন আমরা কাজ করবো তখন আমরা মেনটেন করবো। এবার আমরা চলে যাব এই ডান পার্টে, ডিপেন্ডেন্সিস। মানে এই প্রজেক্টটা চালানোর জন্য আমাদের কি কি ডিপেন্ডেন্সিস লাগবে আমরা এখান থেকে খুঁজে বের করবো সেগুলোকে। সো আমরা এখানে অ্যাড ডিপেন্ডেন্সিসে ক্লিক করবো, আমাকে লিস্ট পাঠাবে। সো সর্বপ্রথম আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েব, স্প্রিং ওয়েব। সো আমি সার্চ করলাম, ও আমাকে সাজেস্ট করলো, আমি এটাকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে জমা হতে থাকবে। আবার ক্লিক করলাম, এখানে আমার আরেকটা ডিপেন্ডেন্সি লাগবে, সেটাকে আমরা বলছি ডেভ টুলস। এই যে স্প্রিং বুট ডেভ টুলস। এই ডেভ টুলসের কাজ হচ্ছে যখন আমরা প্রজেক্টে একটু কাজ করব, একটু ধরেন ছোটোখাটো চেঞ্জ করবো, কী করবো, অটোমেটিক প্রজেক্টটাকে রিলোড করে ফেলবে। তাহলে আপনাকে বারবার ম্যানুয়ালি প্রজেক্টকে রান করতে হবে। সো একবার আমরা রান করে দিলেই, মেজর যদি চেঞ্জ না হয়, মেজর চেঞ্জ কোনটা সেটা আমি বলবো একটু পরে। মেজর যদি কোনো চেঞ্জ না হয়, আমরা যেটা করব, আমরা প্রজেক্টটাকে সেভ করলেই ও অটোমেটিক রিরান করে ফেলবে। এই কাজটা করবে হচ্ছে আমাদের এই ডেভেলপমেন্ট টুলস বা ডেভ টুলস। ওকে, দেন আবার এখানে চলে আসলাম, এখান থেকে চলে এসে ডাটাবেস তো লাগবে নাকি? সো ডাটাবেসের জন্য আমরা এখানে ইউজ করবো MySQL। ওই যে MySQL যে ড্রাইভারটা আমরা ওই যে ওইটা নিয়ে আসতাম, ওইটা এটা। সো ক্লিক, সো এটাও এখানে চলে আসলো। দেন আবার আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের লাগবে JPA, স্প্রিং ডাটা JPA। ওর কাজ হচ্ছে গিয়ে হাইবারনেট এবং JPA এই দুইটা মিলিয়ে একটা স্পেশাল কাজ এখানে কমপ্লিট করবে। এই স্পেশাল কাজটা কি সেটা একটু শেয়ার করি। আমি বলেছিলাম যে এখানে যখন আমরা এন্টিটি লিখবো, তখন সেই ডাটাবেজের মধ্যে আমাদের নামে ওই এন্টিটির নামে টেবল বানিয়ে ফেলবে। সো এই টেবল বানানোর ক্ষমতাটা মূলত দিবে এই JPA দিবে না, JPA এর মধ্যে বিল্ট ইন করা আছে হাইবারনেট। ওই হাইবারনেট মূলত এই সুবিধাটা দেয়। হাইবারনেট একটা ফ্রেমওয়ার্ক ডাটাবেসকে ম্যানেজ করার জন্য, এই যেখানে লেখা আছে হাইবারনেট। হ্যাঁ, এই হাইবারনেট মূলত এই কাজটা আমাদের জন্য কমপ্লিট করবে। সো আমরা এটাকেও নিয়ে নিলাম। সো আমরা জাস্ট একটু চেক করি সব ঠিকঠাক আছে কিনা। সো স্প্রিং ওয়েব, ডেভ টুলস, MySQL ড্রাইভার আর ডাটা JPA, আপাতত এতটুকু হলেই আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা অফিসিয়ালি এই প্রোগ্রামটা বানাবো, তখন আরেকটা জিনিস আমরা নিব, সেটা হচ্ছে এইটা, স্প্রিং সিকিউরিটি। তবে সিকিউরিটি কখনোই আমরা শুরুতে নিব না। শুরুতে যদি নেই, প্রতিবার রান করলে আমাকে লগ ইন করে কাজ করতে হবে। নিয়ে নিলেই ঝামেলা, বুঝাইতে পারছি তো? আর একবার যদি নিয়ে নেন, যদি এটাকে মুছেও দেন, ও এখান থেকে যাবে না, থেকে যাবে। বুঝতে পারছি তো? সো এটা আমরা শুরুতে কখনোই নিব না। মোটামুটি একটা স্টেজে যাওয়ার পরেই আমরা এই সিকিউরিটিকে পরে অ্যাড করবো। কিভাবে পরে অ্যাড করবো সেটা আমি দেখে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো দরকারই নেই। সো সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায়, এবার আমার কাজ হবে এই প্রজেক্টটাকে জেনারেট করে ফেলা। সো এখানে আমি ক্লিক করে জেনারেট করে দিলাম। সো দেখেন আমার প্রজেক্ট ডাউনলোড হয়ে গেছে, এই সেই আমার প্রজেক্ট। ওকে, আচ্ছা, এবার আমি প্রজেক্টটাকে আমার জায়গা মতো নিয়ে যাব। সো আমার সেই জায়গাটা হচ্ছে এখানেই। আমি রাইট ক্লিক করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি। সো পেস্ট করে দিলাম, রাইট ক্লিক করে আমরা এক্সট্রা কেয়ার করে দিলাম এটাকে। সো ডান, এটাকে আমরা ফেলেই দিব, এটা লাগবে না আমার। ঠিক আছে, এবার কাজ হবে এটাকে আমরা কোন এডিটর দিয়ে কাজ করবো সেই এডিটরে অন করে নেওয়া। তো এটা দিয়ে সবচেয়ে কাজ করে, এখনকার দিনে সবচেয়ে কাজ করে মজা হচ্ছে ইন্টেল জে দিয়ে। সো আমি রাইট ক্লিক করছি, ওপেন ফোল্ডার এর ইন্টেল, যখন অলরেডি আমি ইন্টেল যেখানে ইনস্টল করে রেখেছি। সো ওপেন করলাম, এখানে চলে আসলো। আমি এটা পুরো ফোল্ডারটাকে ট্রাস্ট করে দিলাম। টমকেট অলরেডি এটার মধ্যে চলে এসেছে। আমরা যে আগে যে টমকেট ইউজ করতাম সেটা ইউজ করবো না। এইটার জন্য যে টমকেটটা এনাবেল দরকার সেটা সে আমাদের জন্য নিয়ে আসবে। এবং এই যে দেখেন এখানে ওই যে চেক করতেছে দেখেন, এবং সাথে দেখেন ডাউনলোড করতেছে। কি ডাউনলোড করতে জানেন? ওই যে আপনি যে লাইব্রেরিগুলো যে নিলেন, ওই লাইব্রেরিগুলোকে সে অনলাইনে কোথায় আছে ওখান থেকে খুঁজে আপনাকে নিয়ে আসতেছে। এই টোটাল জিনিসটাকে ম্যানেজ করতেছে ম্যাভেন। হয়তো এটা আপনার কম্পিউটার স্পিডের উপর ডিপেন্ড করে। ফার্স্ট টাইম এই প্রথমবার যখন আমি এই কম্পিউটার এটা চালালাম, প্রথমবার হয়তো বা 5 থেকে 10 মিনিট সময় লাগবে। বাট সেকেন্ড টাইম বা থার্ড টাইম, ফোর্থ টাইম যখন আপনি চালাবেন, জাস্ট ম্যাক্সিমাম 30 সেকেন্ডের মধ্যে এটা ঠিকঠাক হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এটা ঠিকঠাক না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কোনো কাজই করতে পারবো না। ওকে, সো একটু ওয়েট করি আমরা এটা। সো আই থিঙ্ক আমাদের এই প্রজেক্টটা ঠিকঠাক হয়ে গেছে। সো আমরা যে ডিপেন্ডেন্সিগুলো নিলাম,
এই ডিপেন্ডেন্সগুলো তো মূলত আসবে এই যে দেখেন এই ফাইলটার মধ্যে pom.xml। সো আমরা যখন এখানে ক্লিক করব দেখেন আমরা খুঁজে পাবো যে আমরা যে প্রজেক্টের নাম দিয়েছি এগুলো সব এখানে আছে। দেখেন এই যে প্রজেক্টের নাম, এই যে গ্রুপ আইডি, প্রজেক্টের ভার্সনটা এগুলো এখানে থাকবে। আর এই যে দেখেন আমরা যে ডিপেন্ডেন্সিসগুলো নিয়েছি, দেখেন ফার্স্ট ডিপেন্ডেন্সিটা এটা জেপিএ, স্প্রিং ওয়েব, তারপর যে ডেভ টুলস, তারপর যে মাইস্কুয়েল, আর এগুলো টেস্টের একটা ফাইল। সো নতুন যখন কোনো কিছু দরকার হবে আমরা ওয়েবে যাব, সে জাস্ট সিম্পলি আমি দেখাচ্ছি। ধরেন আমাদের লাগবে জাভা এক্স মেইল ম্যাভেন। অবশ্যই এখন জাভা এক্স মেইল চলে না, এখন জাকার্তা হয়। জাভা এক্স জাকার্তা লিখে দিই, হ্যাঁ, জাকার্তা মেইল, তারপর আমরা লিখবো ম্যাভেন। ওকে, লিখে জাস্ট এন্টার করব। আমাদের এই প্রোগ্রাম থেকে যদি কোনো মেইল টেল পাঠাইতে হয় তাইলে এই সার্ভিসটা আমাদের ইউজ করতে হবে। এটা একটা লাইব্রেরি। হ্যাঁ, প্রোগ্রামে মেল করবেন না আপনি। ধরেন আপনার এখানে কেউ রেজিস্ট্রেশন করলো, তো তাকে আপনি বলবেন না ওয়েলকাম, তুমি আমার এখানে রেজিস্ট্রেশন করছো, তুমি এবার এই লিঙ্কে ক্লিক করো, তারপর তোমার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করো। এই যে মেলটা আপনি পাঠাবেন, এই মেলটা তো আপনি ম্যানুয়ালি পাঠাবেন না, এটা তো প্রোগ্রাম থেকে জেনারেট হবে পুরো সিস্টেমটা। সো এইটাকে জেনারেট করার জন্য, এই মেইলের সিস্টেমটাকে ব্যবহার করার জন্য আমাদের এখানে এই মেইলের লাইব্রেরি ইউজ করতে হবে। এই যে জাকার্তা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে জাকার্তা চলে আসলো, এখানে ক্লিক করলাম। স্প্রিংয়ে ডাইরেক্ট আসবে না, কোথা থেকে আপনাকে নিয়ে যেতে হবে ওখানে। সো এখানে আমরা ক্লিক করব, এই ভার্সনটা আমরা নিতে চাই। এই যে দেখাচ্ছে এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে গেল। সো আমাদের কাজ হবে শুধুমাত্র এটাকে নিয়ে এই ডিপেন্ডেন্সিস প্লুরাল নাম্বার এটার ভিতরে এখানে এসে এটাকে পেস্ট করে দেওয়া। সো পেস্ট হয়ে গেল, এখানে রেড কালার হয়ে আছে। সো এখানে দেখেন একটা অপশন চলে আসছে এম, তার মানে বলতেছে ম্যামকে তুমি রিলোড করে দাও। সো আমি যখন রিলোড করবো ওখানে ডাউনলোড শুরু করবে। সো দেখেন ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, সো লাল দাগ শেষ। ইট মিনস এই ডিপেন্ডেন্সিস অলরেডি আমার প্রজেক্টে চলে আসছে, যেটা আমরা আগে খুঁজে টুজে এনে লাইব্রেরির মধ্যে অ্যাড করে দিতাম, সেই কাজ হয়ে গেছে। আমাদের পমের কাজ। হ্যাঁ, সো এই দেখেন যত লাইব্রেরি আমরা নিয়েছি সব লাইব্রেরি যে এখানে জমা হয়ে আছে, দেখছেন তো? এই দেখেন এখানে সবগুলো লাইব্রেরি আছে। এই এতগুলো লাইব্রেরি আমাদেরকে যদি ম্যাভেন না থাকতো তাহলে ম্যানুয়ালি এরকম আমাদেরকে একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে হতো। বুঝতে পারছেন তো? এগুলো সব এখানে চলে এসেছে। আচ্ছা, সো এটাকে আমরা বন্ধ করে দিলাম। এবার প্রজেক্টের মেন স্ট্রাকচারটা আমরা একটু দেখি। মেন স্ট্রাকচারটা বলতে এইটা এবং এইটা, এই দুইটার একটা তো আমাদের কোনো কাজ নেই। আমাদের মূল কাজ হচ্ছে এই সোর্সের মধ্যে। তো আমরা এখান থেকে সোর্সে চলে আসলাম। সোর্সের মধ্যে দুইটা পার্ট, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে টেস্ট পার্ট। সো আমরা মেইন পার্ট এখন কাজ করবো। সো মেনে ক্লিক করলাম। মেনের মধ্যে আবার দুইটা পার্ট, এটা হচ্ছে জাভা, এটা হচ্ছে রিসোর্স। সো আমাদের যত কাজ হবে তত কাজ হবে এই জাভার আন্ডারে, এবং নট অনলি জাভার আন্ডারে, আমাদের এই বেস প্যাকেজের আন্ডারে। এটার বাইরে, এই প্যাকেজের বাইরে যদি আপনি কোনো কোড লিখেন, ওই কোডগুলো আপনি এখানে কাজ করতে পারবেন না। মানে কোড থাকবে, কাজ করবে না। সো আপনাকে কাজ করতে হবে সব ওর চাইল্ড বানিয়ে বানিয়ে। ওকে, আচ্ছা, এই গেল একটা। আর রিসোর্সের মধ্যে স্ট্যাটিক টেমপ্লেট, মূলত আমাদের একটা প্রজেক্ট চালানোর জন্য যে ধরনের ছবি টবি দরকার বা কোনো ধরনের ফাইল ফোল্ডার যে আমরা স্টোর করে রাখি প্রজেক্টের ভিতরে, এইগুলো সব থাকে এই স্ট্যাটিক ফোল্ডারের আন্ডারে। টেমপ্লেট ফোল্ডারটার মূলত কাজ হচ্ছে যদি আমরা এখান থেকে ইউআই বানাই তাইলে কাজ করবে, কিন্তু আমাদের এই প্রজেক্ট এখান থেকে ইউআই হবে না। এখান থেকে ইউআই বানানোর জন্য আমাদের একটা লাইব্রেরি দরকার ছিল, যে লাইব্রেরিটা আমরা এখানে নেই। কারণ মূলত এইসব প্রজেক্ট দিয়ে, এটা দিয়ে যেটা করা হয় এপিআই তৈরি করা হয়। হ্যাঁ, এখান থেকে সবকিছু করা যাবে, কিন্তু সিকিউরিটির পারপাসে এখান থেকে এখন সবকিছু জেনারেট করা হয় না। কারণ এখানে মানে আমরা জাভা দিয়ে যেটা করি মূলত মানে সিকিউর সিস্টেমগুলোকে বানানো হয়। আর জাভা মূলত পপুলার একটাই কারণ, সেটা হচ্ছে তার সিকিউরিটি। ঠিক আছে, তো সব জিনিস যদি আপনি একসাথে রেখে দেন সেটা সিকিউরিটি নষ্ট হওয়ার চান্স বেশি। তো এপিআই এই জন্যই বানানো হয়েছে, যার কারণে সিকিউরিটি অনেক বেশি মাত্রায় মেনটেন করা যায় এপিআই দিয়ে। ওকে, আচ্ছা, এই যে ক্লিয়ার করতেছি, আরো কিছু সময় দিতে হবে, তারপরেই ক্লিয়ার করব। ওকে, সো এই ছিল আমাদের বেসিক স্ট্রাকচার। সো আমরা যদি এই প্রজেক্টটাকে এখন রান করি, সো রান করার জন্য আমি যেটা করবো, আমি একটু কনফিগার করে নিই। আচ্ছা, কনফিগার এভাবে করা যাবে না, প্রথমে আমাদের এই ফাইলটাকে অন করতে হবে। সো এই ফাইলটাকে অন করার সাথে সাথে দেখেন ও আমাকে একটা অপশন দিচ্ছে সেট আপ এসডিকে, মানে ও মূলত বলতেছে যে ও জেডিকে খুঁজে পাচ্ছে না।
আমাদের কম্পিউটার যে জেডিকেটা আছে সেটা খুঁজে পাচ্ছে না। আমি চাইলে ওকে এটাকে খুঁজে পাইয়ে দিতে পারি, এত ঝামেলা আমি যাবই না। আমি যেটা করব, আমি জাস্ট এখানে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে ও যে এখানে দেখেন ও নিজে এখন খুঁজে বের করছে যে তোমার কম্পিউটারে এই জেডিকেটা পাওয়া গেছে, তুমি কি এটাকে ইউজ করবা কিনা। তো আমি এটাকে ক্লিক করে দিলাম, বাস আমার এখানে জেডিকেটাকে এটার সাথে সিঙ্ক্রোনাইজ করতেছে। সিঙ্ক্রোনাইজ করা শেষ, দেখেন এখানে কিন্তু রান বাটন অলরেডি এনাবেল হয়ে গেছে, একটু আগে ডিসেবল ছিল। তো আমি চাইলে এই ফাইলটা থেকে বারবার রান করতে পারি, অথবা এখানে এসে আমি এটা কনফিগার করে নিতে পারি। ক্লিক করলাম, অ্যাড নিউ অ্যাপ্লিকেশন, এখানে আমি মেন ক্লাসটাকে খুঁজে দিব। ও সার্চ করতেছে, আমাদের কম্পিউটার একটু স্লো তো চট করে এখানে চলে আসার কথা ছিল। তো যাই হোক, আমরা যেটা করলাম, আমরা ম্যানুয়ালি আমাদের ক্লাসটাকে আমাদের প্রজেক্ট থেকে খুঁজে দিলাম। সো আমাদের যে মূল ক্লাসটা, মেন ক্লাসটা যেটা, এই ক্লাসটা এটাকে আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিয়ে এখানে চলে আসলো। দেখি তারপর কি বলে না বলে। এখানে কোনো একটা নাম চাইলে আপনি দিয়ে দিতে পারেন, আমি এটাকে এমনই রাখলাম। সে অ্যাপ্লাই করে ওকে করলাম। এবার আমি প্রজেক্টটাকে রান করতেছি, খেয়াল করবেন সবাই একটু। সো বিল্ড হইতেছে, রান করানোর ট্রাই করতেছে প্রজেক্ট। সেটা এইভাবে রান হয়। কিছুই নিলাম না, গুড। এই জন্য দেখেন সে আমাকে অনেক বকাঝকাও করছে, এবং সে ফার্স্টে বলেছে অ্যাপ্লিকেশন ফেইল টু স্টার্ট। তার মানে অ্যাপ্লিকেশনটা অন হয়নি, রান করেনি। কেন রান করেনি সেটার ব্যাখ্যা আমাদেরকে দিচ্ছে। বলছে ফেল টু কনফিগার ডাটা সোর্স ইউআরএল অ্যাট্রিবিউট নট স্পেসিফাইড এমবেডেড ডাটা সোর্স কুড বি কনফিগার। মানে আমরা তো বলছি এখানে মাইএসকিউএলকে আমরা ইউজ করব, তো বলতেছি যে মাইএসকিউএলের কিছুই আমি খুঁজে পাইনি। কিছু খুঁজে পাইনি বলে তোমাকে আমি প্রজেক্ট রান করতে দিচ্ছি না। তো তুমি আগে মাইএসকিউএলের ডিটেলস আমাকে পাঠাও। তো চলেন আমরা ডিটেলসটা ওকে দিয়ে দিই। ইট মিনস আমরা যে db.util ফাইল বানাতাম, মনে আছে তো? হ্যাঁ, ওরকম একটা কাজ আমাদেরকে করতে হবে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার, আমরা কোনো জাভা ক্লাস লিখবো না, জাভা ফাইল মানে কোডও লিখবো না। আমরা এটাকে যেটা করবো, দেখেন যে রিসোর্সের আন্ডারে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ যে ফাইলটা আছে, এই ফাইলটাকে অন করলাম। এইখানেই কিছু কথা টথা আমরা লিখবো। প্লিজ দেখবেন এই কথাগুলো আমরা এখানে লিখবো। লিখি অনেক ছোট। তো এখানে আমরা প্রথমে লিখলাম, দেখেন স্প্রিং ডট ডাটা সোর্স ড্রাইভার ক্লাস নেম, ওই যে com.mysql.cj.jdbc.driver, যেটা আমরা ইউটিলে লিখতাম। হ্যাঁ, হাতে লিখতে হবে, পুরোটাই হাতে লিখতে হবে। এবং তারপর লিখবো আবার স্প্রিং ডাটা সোর্স ইউআরএল। সো ডাটাবেজের ইউআরএলটা কি হবে সেটা আমরা এখানে লিখে দিব। তারপরে আমরা আমাদের ডাটাবেজের যে ইউজার নেম সেটা দিয়ে দিব, ডাটাবেজের যে পাসওয়ার্ড এইটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে কাজ হবে স্প্রিং জেপি শো এসকিউএল ট্রু, এটা আমরা লিখে দেবো। ইট মিনস ডাটাবেজ রিলেটেড যত কাজ হবে, ইট মিনস ইনসার্ট আপডেট, এই যত কাজগুলো হবে এগুলো সবগুলো কোয়েরি আমাদেরকে ও এই জায়গাটার মধ্যে দেখাবে। ওকে, এটা আমরা বললাম যে হ্যাঁ এটা তুমি অবশ্যই আমাদেরকে দেখাবা। তারপর আমি বললাম যে স্প্রিং ডিডিএল অটো আপডেট, এটার মানে হচ্ছে আমরা তো বলেছি যে আমাদের এখানকার যে ট্যাবলগুলো তৈরি হবে, এই ট্যাবলগুলো কিন্তু তৈরি করবে প্রোগ্রাম থেকে। মানে আমরা ডাটাবেজে গিয়ে নতুন করে ট্যাবল বানাবো না, ডাটা টাইপ কী হবে, সাইজ কী হবে, কিচ্ছু ওখানে যাবো না, সব এখান থেকে বলবো। তো ধরেন আপনি একটা ট্যাবল বানিয়েছেন, কোনো কারণে ট্যাবলটার চেঞ্জ আসলো, নতুন কোনো ফিল্ড অ্যাড করলেন অথবা ডিডাক্ট করতে চাইলেন, তাইলে তখন সে কী করবে? তখন সে কী করবে? আগের ট্যাবলটাকে আপডেট করে দেবে। এখানে আরও অপশন আছে, আমরা চাইলে আসতেছে না, যা ক্রিয়েট অ্যান্ড ড্রপ করতে পারি। ইট মিনস প্রতিবার যখন প্রোগ্রাম রান করবে ডাটাবেসকে ক্রিয়েট করবে নতুন করে ট্যাবলগুলোকে, যখন প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে সব ট্যাবলকে সে ড্রপ করে দেবে, মানে ম্যানেজ করে দেবে। আর আরেকটা অপশন আছে শুধু ক্রিয়েট, আরেকটা আছে শুধু ড্রপ, সব মুছে ফেলবে, একদম জিরো করে ফেলবে। ওটা ডেভেলপমেন্টের শুরুর স্টেজের জন্য এটা ভালো, কারণ শুরুতে কি অনেক ভুল টুল হয়, সো ডিলিট হয়ে গেলে ঝামেলা নেই। কিন্তু যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা এটা ইউজ করবো। সো এই জন্য আমরা বাই ডিফল্ট এখানে আপডেটটাকে ইউজ করতেছি। ওকে, আপডেট মানে ঠিক আছে তো না? ওকে, হ্যাঁ, আপডেট অফিসিয়ালি আপডেটটা ইউজ করবো। আর যখন আমরা প্রজেক্টকে হ্যান্ড ওভার করবো তখন আমরা এই লাইনটা মুছে দেব। ওকে, আচ্ছা, আপডেট আমরা ব্যবহার করব এই কারণে, ধরেন আপনার একটা ট্যাবল আছে, যে ট্যাবলটার নাম হচ্ছে স্টুডেন্ট। তো আপনি স্টুডেন্ট লিখছিলেন আইডি, নেম, ইমেল, আর কিছু লিখেন নাই। তো আপনি প্রজেক্ট রান করছেন। তো রান করলে যেটা হয়, আমরা বলেছি যে আমাদের এই প্রজেক্টটা যখন রান হয়ে যাবে তখনই আমাদের এনটিটিতে যা থাকবে সে অনুযায়ী ডাটাবেজের ট্যাবল ওপেন হয়ে যাবে।
ঠিক আছে? সো হঠাৎ করে আপনার মনে হলো আমি তো মানে ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস ট্যাড্রেস কিছুই দেই নেই, তাহলে কী করবেন? আপনি আবার প্রপার্টিতে সেগুলো অ্যাড করবেন। অ্যাড করলে কী হবে? টেবলটাকে এখন চেঞ্জ করতে হবে, তো ওইটা এই চেঞ্জটা কী করবে? তো এখানে যখন আমি আপডেট লিখে দিয়েছি, ও কী করবে? অটোমেটিকলি ওই টেবলটাকে চেঞ্জ করবে। চেঞ্জ করে আপনি যে নতুন ফিল্ডগুলো অ্যাটাচ করেছেন ওগুলো সে অ্যাটাচ করবে। তবে ঝামেলা একটা আছে। ঝামেলাটা যদি এমন হয় যে ধরেন ওই ফিল্ডটা, ধরেন কথা কথা আপনি দিলেন ইমেল এবং এটাকে দিলেন নট নাল, ইট মিনস ডাটা দিতেই হবে। আর আপনি কি করেছেন, আগে যেই অবস্থাটা ছিল শুধু আইডি নেম যে অবস্থাটা ছিল ওই অবস্থার মধ্যে আপনি কি করেছেন, 5-7টা ডাটা দিয়ে ফেলছেন। আর নতুন করে আপনি কি করলেন, ইমেলটাকে অ্যাটাচ করলেন এবং নট নাল করে অ্যাটাচ করলেন। তো নট নাল করা মানে কি, যে যত ডেটা আছে সবগুলোর মধ্যে তার ভ্যালু থাকতেই হবে, কিন্তু অলরেডি তো আপনি 5টা ডাটা দিয়ে রাখছেন, এগুলো তো খালি, তখন সে এইটা নিবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা পুরো ডাটাবেসটাকে ফেলে দিই, নতুন করে যেটা ফেলে দেই, তখন এই প্রোগ্রামটাকে আরেকবার চালালে ও কি করে ডাটাবেসের টেবলটাকে ঠিকঠাক করে দেয়। পরের লাইনে আমরা লিখলাম স্প্রিং জেপিএ প্রপার্টিজ হাইবারনেট ফরম্যাট এসকিউএল ট্রু। এটা মানে হচ্ছে যে আমি বলেছিলাম যে এখানে আমাকে এসকিউএল গুলো দেখাবে, যদি এই লাইনটা না লিখি তাহলে আমাদের এসকিউএলটা দেখাবে একটা লম্বা লাইনে। তো লম্বা লাইনে যদি এসকিউএল আসে সেটা দেখতে মারাত্মক লেভেলের ঝামেলা হবে। যখন আমরা জয়েন করে চালাবো তখন আমরা ওটা আর কিছু বুঝবো না, এই জন্য আমি এটাকে ফরম্যাট করে নিলাম, যেটার জন্য একটু সুন্দর লাইন বাই লাইন আছে, যেন দেখে আমি যেন বুঝতে পারি, এই জন্য এটাকে ফরম্যাট করে দিলাম। আচ্ছা, এবার যেটা আমরা করব, প্রজেক্ট নাম কোনো ডাটাবেস আমাদের আদৌ আছে কিনা আমি জানি না, সেটাকে আমি কপি করলাম, করে এই ডাটাবেসে এই ফার্স্ট টাইম একবার ঢুকবো আমরা। এটাই ফার্স্ট, এটাই লাস্ট, নতুন ডাটাবেস দিব, কারণ এটা তো অলরেডি টেবল বানানোই আছে, তাহলে আপনারা বুঝবেন কেমন যে আসলে কাজ হলো কি হলো না। ঠিক আছে? সো আমি এখানে আসলাম, রাইট ক্লিক করে আমি এখান থেকে ক্রিয়েট স্কিমা করলাম, ডাটাবেসের নাম দিলাম, অ্যাপ্লাই করলাম, ফিনিশ করলাম এবং এটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সো বন্ধ করে দিলাম। এবার আমাদের বাকি কাজ শুরু করতে হবে। তাহলে চলেন এবার যদি আমরা প্রজেক্টকে রান করি, দেখেন এখন আরও আমাদেরকে বকাঝকা দিবে না। দেখেন এখন প্রজেক্ট রান করে দিবে, মানে ইরর সলভ, এবং দেখেন সে আমাদের প্রজেক্টকে রান করে দিয়েছে এবং বলছে প্রজেক্ট রান হয়েছে কোথায়, এই যে সেকেন্ড টমকেট স্টার্টেড অন 8080 পোর্ট, এবং এটার মধ্যে কিন্তু টমকেট আছে অলরেডি। ওই টমকেটটা যেটা আমরা আগে ইউজ করছি ওটা না, ওর জন্য নতুন করে টমকেট নিয়ে নিয়েছি এটার মধ্যে, ফেলে দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানে এটাকে এত সুন্দর করে বানানো হয়েছে এই সিস্টেমটাকে আসলে, যে এই একটা প্রজেক্ট যদি আমরা মানে স্প্রিং এর আরেকটা জিনিস, আরেকটা মানে বুট ছাড়া শুধু একটা স্প্রিং আছে, মানে বুটের আগে ওইটা দিয়ে আমার কাজ করা হইতো আর কি। তো ওই প্রজেক্টটা যদি আমরা বানাইতাম, এই পর্যন্ত আসতে আমাদের মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো, শুধু এই পর্যন্ত আসতে, বুঝতে পারছি তো? সো আর এই পর্যন্ত যদি অ্যাজ এ হোল আমি যদি একবারে একটানা কাজ করতাম, সর্বোচ্চ আমার 5 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট, যেটা আগে 4 থেকে 5 ঘন্টা লাগবে। কারণ কোথ থেকে টমকেট আসবে, কোথ থেকে স্যার কি আসবে না আসবে, এগুলো ম্যানেজ করতে করতে পাগল হয়ে যাবেন আপনি। ওকে? আচ্ছা ভাই, তাহলে প্রজেক্ট রান করলো, ইট মিনস আমাদের প্রজেক্ট তৈরি করার সময় কোনো ঝামেলা হয়নি, এইটা আমরা এনশিওর হলাম। তার মানে এখন আমরা চাইলে এই প্রজেক্টে কাজ করতে পারবো। ওকে? তো চলেন আমরা কাজ শুরু করি। তাহলে বলেছি কোথায় কাজ হবে, সব কাজ হবে এই জাভার আন্ডারে এই প্যাকেজের চাইল্ড হিসেবে। তো ওর চাইল্ড বানাচ্ছি আমি, সো রাইট ক্লিক করে নিউতে এসে আগে একটা প্যাকেজ বানিয়ে নিব। সো প্যাকেজের আমি নাম দিচ্ছি এনটিটি। মনে আছে নিশ্চয়ই এনটিটির কাজ কি, অলরেডি আমরা ইউজ করেছি। আচ্ছা, একটা একটা করে খুলবো, আপাতত এনটিটির কাজ করি আমরা। সো রাইট ক্লিক করে নিউতে এসে একটা জাভা ক্লাস বানিয়ে ফেলবো, এই ক্লাসের আমরা নাম দেবো স্টুডেন্ট। আরে হ্যাঁ, সরি হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, স্টুডেন্ট হয়ে গেল। তো একটু বড় করলাম এবং থিমটাও বদলাই দিলাম। ওকে, সো কি নিব, চলেন নিয়ে নেই নাকি চুরি করব? আচ্ছা, অল্প কিছু নিয়ে নিচ্ছি। সো প্রাইভেট ইন্টিজার আইডি নেম এজ। স্যার এটার মধ্যে এ ফিট করা আছে না, এটার মধ্যে এ দেওয়া আছে, এ আছে এটার মধ্যে। হ্যাঁ আচ্ছা, না কোপাইলট না, এ আছে ডিরেক্টলি, ও যে জেটবেন্সি ডেভেলপ করা এ আছে। আচ্ছা, আর কি, আর কিছু নিব? এটা ইমেল নেই নাকি, তাহলে কি নিব? আচ্ছা নিলাম। ওকে,
আচ্ছা এতটুকু থাকুক, আপাতত থাকুক। হ্যাঁ, কারণ সামনে আবার আপডেট দেখতে হবে না যে আপডেট আসলে আদৌ কাজ করলো কিনা, ওই যে আপডেট লিখে আসলাম, তো একটু জায়গা রাখি আমরা। ওকে ওকে, তো পরবর্তী পার্ট কি করতে হবে? তো আমরা বলেছি যে আমরা একটা ক্লাস খুলবো, আরও আমাদের জন্য টেবল বানিয়ে দেবে, তো সেটা তাকে বলে দিতে হবে। তো চলেন বলে দিই, এখানে আসবো আমরা, অ্যানোটেশন ইউজ করবো এবার। ওকে, সো প্রথমে লিখলাম @entity। এই এতটুকু লেখার কারণে সে বুঝে ফেলছে তাকে একটা ডাটাবেজে টেবল খুলতে হবে। আমার এখানে লাইসেন্সটা সম্ভবত আছে, ও দেখছেন যে ট্রায়াল আসতেছে, এই জন্য আমার লাইসেন্সটা এসে পড়লে দেখতেন এটা আরও সুন্দর দেখা যেত। এই যখন এই লাইনটা লিখবো না, তখন এখানে একটা ডাটাবেজের সাইন চলে আসবে। তারপর এখানে যখন আমরা আইডির সময় একটা কথা লিখবো, তখন এখানে চাবি চলে আসবে, মানে প্রাইমারি কি চলে আসবে। কিন্তু আমার এখানে ট্রায়াল ভার্সন, এখানে আমি হ্যাঁ আমার আমার লাইসেন্স আছে, কিন্তু আমার মেলে লগ ইন করতে হবে, তো এই জন্য করিনি। এটাকে আইডিয়া মাত্র $200, বেশি না, ইয়ারলি। হ্যাঁ, স্টুডেন্ট ইমেল থাকলে ফ্রিতে পাওয়া যায়। আচ্ছা, সো ডান। এবার আরেকটু কাজ করবো আমি এখানে, আবার একটু এরকম করে দিব, মানে প্রোগ্রামে একটা রুলস আছে, সরি আমরা এখানে লিখবো নেম। হ্যাঁ ফাইন, সো আমরা এন্টিটি লিখে ফেললাম। আরও একটা অ্যানোটেশন ইউজ করবো, যেটা হচ্ছে টেবল। সো এটা দিলাম মূলত আমরা এখানে লিখবো STUDENTS, স্পেলিংটা খেয়াল করবেন আপনারা। হ্যাঁ, আমি বলতে মানে যেটা হয় যে ডাটাবেসে যে টেবলগুলো হয়, টেবলগুলোর নাম হয় সবসময় প্লুরাল নাম্বারে, আর এন্টিটির নামগুলো হয় সবসময় সিঙ্গুলার নাম্বারে। কারণ এন্টিটি বলতে মিন করি একজন স্টুডেন্ট, মানে একজন স্টুডেন্ট, আপনি একাই। কিন্তু এটা দিয়ে আমরা সবাইকে বোঝাবো, কিন্তু একবারেও একজনকে দেখাবো, বুঝতে পারছি? এই জন্য এটাকে আমরা দিই সিঙ্গুলার, আর টেবলের নাম হবে প্লুরাল। তো এই জিনিসটা যদি আমি না লিখতাম কোনো কারণে, তাহলে সে যেটা করতো এই নামেই, মানে সিঙ্গুলার নামেই টেবলটার নাম দিয়ে দিত। আর এখানে যেহেতু আমি নাম লিখে দিয়েছি, সো ডাটাবেজের টেবলটার নাম সে এখন থেকে লিখবে স্টুডেন্টস। কিন্তু আমি ওকে চিনবো স্টুডেন্ট হিসেবেই, সিঙ্গুলার হিসেবেই চিনবো। আমি যত কাজ করব সিঙ্গুলার হিসেবেই করব। এই সিঙ্গুলার আর প্লুরাল এই ঝামেলাটা স্প্রিং বুট জেপি এর যে পার্টটা আছে ও নিজে নিজে ম্যানেজ করবে। সো আমাদের লাক এখনো খুব ভালো, যেহেতু আমরা ট্রায়াল ভার্সন ইউজ করতেছি, তা না হলে এতক্ষণে সে ইরোড দিয়ে দিত। কেন ইরোড দিত? কারণ এন্টিটি লিখে ফেলছি, এখন সে প্রাইমারি কি খুঁজে পাচ্ছে না, তাকে বলে দিতে হবে যে কে প্রাইমারি কি। সো এটা যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত এই নামের মধ্যেই ইরোড থাকবে। আমি নেক্সট ক্লাস এটাকে লাইসেন্স করে দিব না, তখন দেখেন আরো মজা পাবেন যদি দেখতে চান আর কি। আচ্ছা, সো এখানে লিখলাম @ID। সো এই আইডি যখন আমি দিলাম, ইট মিনস সে বুঝে ফেলছে এই যে আইডি ইন্টিজার, এটা প্রাইমারি কি হয়ে গেছে। ওকে, আচ্ছা আবার লিখবো, এই যে চলে আসছে দেখছেন @generated value। এই ভ্যালুটা যে আমরা আগে দিতাম না ডাটাবেজের মধ্যে অটো ইনক্রিমেন্ট, সো এই জিনিসটা ওকে এখানে বলে দিতে হবে। সো বলে দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট, আবারও কন্ট্রোল স্পেস বার, স্ট্র্যাটেজি, কন্ট্রোল স্পেস বার, আইডেন্টিটি ইউজ করবো আমরা অবশ্যই। আর যারা ওরাকল ইউজ করতে পছন্দ করে, যারা যে ওরাকলের সার্ভার আছে, তারা ইউজ করবেন সিকোয়েন্স। কারণ ওরাকলে কিন্তু অটো ইনক্রিমেন্ট হয় না, কারণ সিকোয়েন্স টেবল বানাতে হয়। বানিয়ে সিকোয়েন্স টেবল যখন আমরা ডাটা সেভ করি, তখন আমরা বলি নেক্সট বেল, মনে আছে তো, বা কার্বেল, এইগুলো ইউজ করি। আর যেহেতু আমরা মাইস্কেল ইউজ করতেছি বা পোস্টগ্রেসকিউএল ইউজ করবেন, তখন আমরা ইউজ করবো আইডেন্টিটি। ওকে, সো আমার ডাটাবেজের টেবল তৈরি হওয়ার মতো পর্যাপ্ত জিনিসপত্র এখানে আমি বলে দিছি। এইবার আরো কিছু জিনিসপত্র একটু দেখাই আর কি, জাস্ট যেহেতু করতেছেন জানার জন্য দরকার আছে। এখানে আমি লিখবো @কলাম লিখে আপনি চাইলে এই কলামের নামকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে নেম লিখা আছে, আপনি চাইলে নেমস লিখতে পারেন, মাই নেম লিখতে পারেন, মানে ওই নামটাই ডাটাবেজের ফিল্ড হিসাবে বা কলাম হিসাবে সেট হবে। কিন্তু আপনি কাজ করবেন এই নেমকে নিয়ে, আপনি নেম বলবেন, ও এটা বুঝবে, বুঝতে পারছি? আচ্ছা, আমি আপাতত নেম চেঞ্জ করবো না, মূলত আমি এখানে কন্ট্রোল স্পেস বার দিয়ে আমি দিব লেংথ। সেটা নাম লেখার জন্য লেংথ কয়টা ক্যারেক্টার লাগে? 30টা ক্যারেক্টার দিলাম। আর যদি আমি না দিতাম, তাহলে সে কি করতো? 255 ক্যারেক্টার, হাইস্ট ক্যারেক্টার নিয়ে নিত। আর এখানে বলে দিলাম নালেবল ফলস, ইট মিনস এটাকে খালি রেখে যাওয়া যাবে না, ডেটা অবশ্যই দিতেই হবে। ওকে, ওকে। আর একটা কাজ করে দেই এখানে, @কলাম লেংথ দিয়ে একটু বাড়িয়ে দিই, কারণ মেল তো অনেক সময় অনেকের মেল খুব বড় বড় হয়। নালেবল ফলস। আরো একটা জিনিস আমরা এখানে ইউজ করবো, এইটা
ইউনিক ট্রু। ইট মিনস একটা মেইল দিয়ে যদি একবার আমার এখানে ডাটা চলে আসে, ওই মেইল দিয়ে সেকেন্ড টাইম আর কোনো ডাটা দিতে পারবেন না আপনি, তখন আপনাকে বলবে ডুপ্লিকেট এন্ট্রি, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেশন করতেছি, এরকম একটা এরর আমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, ওকে। আরও এরকম অনেক কিছু আছে স্যার, অনেক কিছু এখানে লেখা যায়। সো এত কিছু দিয়ে প্রথম দিনই মাথা ভারী করতে চাচ্ছি না। এবার আমরা যেটা করব, আমরা একটা বেসিক কনস্ট্রাক্টর স্যার বলছে নিতে নেই, না নিলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি জেভিএম অটোমেটিক একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দেয়। সো চলেন আমি না দিয়েই কাজ করি, ওকে। দেয় কিনা চেক করি। যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে জেনারেটর, সরি রাইট ক্লিক, জেনারেট, যেটা ছিল আগে আমাদের ইনসার্ট কোড। সেখানে ক্লিক করব, গেটার সেটারে যাব, সবগুলোকে মার্ক করলাম, ওকে। কনস্ট্রাক্টর আমরা দিব না, কোনো কনস্ট্রাক্টরই আমরা দিইনি, শুধুমাত্র গেটার সেটার নিছি। এই জায়গা থেকে শুধু গেটার সেটার দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার, আগের যে স্প্রিং এর ভার্সন ছিল ওই ভার্সনে এই গেটার সেটার আমাদের নিতে হইতো না। ওইটারও নেওয়ার জন্য একটা অ্যানোটেশন ছিল, একটা লাইন লিখে দিতাম, খালি এখানে লিখে দিতাম @data, লিখে দিলে গেটার সেটা সে নিয়ে ফেলতো। কিন্তু এটা রান টাইমে মাঝে মাঝে ইরোড দেয়, এই জন্য এটাকে পুরো ওরা ভ্যানিশ করে দিয়েছে, বলছে এখান থেকে এটা ইউজ করাই যাবে না। ওকে, ডান। সো আমাদের এন্টিটি বানিয়ে ফেলছি। সো ডাটাবেজের টেবল আদৌ হয় কি না চলেন চেক করি, নাকি এত মিথ্যাই বললাম। সো আমি প্রোগ্রামকে রিরান করতেছি। সো এখানেই খেয়াল করবেন, এখানেই দেখতে পারবেন আপনার ডাটাবেজের টেবল হচ্ছে কি হচ্ছে না। দেখেন দেখেন দেখেন, চলে যাবে। পাইছেন? সেই কোডটা দেখতে চাই বলেই তো যে আমরা অ্যাপ্লিকেশন প্রপার্টিজের মধ্যে একটা কথা লিখেছিলাম যে শো এসকিউএল ট্রু, শো এসকিউএল ফরম্যাট ট্রু। আর যদি ফরম্যাট ট্রু না করতাম, এটা একটা লম্বা লাইনে আসতো। ওকে, হ্যাঁ, ও লাইনটা হয়েছে মানে ডাটাবেসে টেবল হয়েছে, বিশ্বাস হয় না। ওকে, সো আমরা এটাকে অন করলাম। সো আমরা চেক করি আসলে যে স্প্রিং কি আসলে মিথ্যা বলছে কিনা আমাদের সাথে। সো প্রজেক্টে ক্লিক করলাম, ট্যাবলে ক্লিক করলাম, স্টুডেন্ট ট্যাবল চলে আসছে, রাইট ক্লিক করলাম, আমরা যে যে ফিল্ড দিয়েছি তার সব এসেছে। এবং আমরা যদি এখানে রাইট ক্লিক করে এটাকে অল্টার মোডেও দেখতে চাই, দেখেন আমরা যা যা দিয়েছি সব এসেছে। এই দেখেন ইমেলের জন্য ইউনিকে মার্কও করা আছে, আইডির জন্য অটোমেটিকমেন্টটা মার্ক করা আছে। সো এগুলো সব অটোমেটিক ওই কথাগুলোর কারণে সে করে দিয়েছে। কি মজা না? সো আমরা চেক টেক করলাম, এখন তো এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছি সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। সো এবার আমরা যেটা করবো, আরেকটা লেয়ার বানাবো। তো আবার এখানে রাইট ক্লিক করে নিউতে এসে আমরা আরেকটা প্যাকেজ নিব। এই প্যাকেজের আমরা নাম দিব রিপোজিটরি। ওকে, সো এখানে আমরা রাইট ক্লিক করব, নিউতে এসে এটা জাভা ক্লাস নিব। এটার আমি নাম দিচ্ছি আই কেন দিচ্ছি একটু পরে বুঝাবো। নাম দিচ্ছি স্টুডেন্ট, তারপর আমি সাথে দিব রিপো, পুরোটা লিখলাম না। এবং এইটাকে আমি নেব ইন্টারফেস। সো এই ইন্টারফেস নিব বলেই এটার নামের আগে আমি একটা আইডি রাখছি, যেন আমি নিজেই কনফিউজ না হয়ে যাই। ক্লিয়ার? এই ইন্টারফেস ইউজ করে দেখাই নেই জাভা ইয়াতে বলছিলাম না যে কিছু মেথড থাকবে, যে মেথডের বডি থাকবে না, এটা ক্লাসের মতো দেখতে, ভুলে গেছে সব। এই সেই ইন্টারফেস। ওকে, তো ও যে আমার জন্য এজ এ রিপোজিটরি হিসাবে কাজ করবে এই কথাটা ওকে আমি বলে দিব আগে। সো বলে দেওয়ার জন্য আমি লিখলাম @রিপোজিটরি। কই? এই যে রিপোজিটরি। সো ও কি করবে, যদি কোনো রিপোজিটরির দরকার হয় সেখানে আসবে। রিপোজিটরির কাজ কি আমি কিছুদের মধ্যে দেখাচ্ছি, আর কিছু সময় দিতে হবে। এবং এই রিপোজিটরিটাকে আমি এক্সটেন্ড করব, মানে ওর কাছে আরো বাইরে কিছু জিনিসপত্র ভর করাবো। এজন্য আমি লিখলাম এক্সটেন্ড। ও দেখেন ও বলে দিচ্ছে কি কি লিখতে হবে, তবে যদি ও যেটা বলতেছে আমি সেটা নেব না, আমি ওর বড়টা নেব আর কি। এটা দিয়েও কাজ হবে, আমরা যে কাজ আপাতত করতে চাচ্ছি, কিন্তু আরো বড়টা নেব আমি, মানে ওরও একটা বাপ আছে এখানে। সো এখানে আমরা লিখবো এই যে চলে আসছে জেপিএ রিপোজিটরি। সো এই জেপিএ রিপোজিটরির কাজ কি এখনই দেখাচ্ছি, তার আগে এটাকে একটু ঠিক করে নিই আগে। স্টুডেন্ট কেউ খুঁজে পাচ্ছে না, তো বলেছিলাম যে এই অ্যাঙ্গেল ব্রেকেট থাকা মানেই ও হচ্ছে জেনেরিক। ইট মিনস ওর সাথে যাকে আমি মিশিয়ে দিব তার মতো করে কাজ করবে। ইট মিনস এই যে ইন্টারফেসটা আমি বানালাম, এই ইন্টারফেসটা মূলত কাজ করবে আমার স্টুডেন্ট ক্লাসের মতো করে। ওকে, আর এখানে আমি ইন্টিজার লিখলাম এই কারণে যে আমার স্টুডেন্ট ক্লাসের প্রাইমারি কির যে ডাটা টাইপটা সেটা ইন্টিজার, এই জন্য ইন্টিজার লিখেছি। যদি ওটা লং থাকতো তাহলে আমি এখানে লং লিখতাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমি কেন নিলাম,
তার কাজ কি সেটা বলছি। এটা আমি নিয়েছি এই কারণে, ওই সিলেক্ট স্টার ফর্ম স্টুডেন্ট ইনসার্ট ইনটু স্টুডেন্ট এই ভ্যালু ট্যালু এইগুলো লিখতাম, যে এই লেখাগুলো এখন থেকে ও আমার জন্য লিখে দিবে, আমরা আর এটা লিখবো না। ডাটা দেখার জন্য, ডাটা সেভ করেন, ডাটা দেখা করেন, কোয়ারি করেন, সার্চ করেন, যা করেন সব এখানে লেখা আছে, কোয়েরি সবগুলো সব লেখা আছে। আমরা শুধু ওকে টেকনিক করে ইউজ করব। ওকে, সো এখন থেকে এই দায়িত্ব ওর, মানে ডাওয়ের কাজ প্রায় 80% শেষ করলাম, আর 20% কাজ রাখছি। চাইলে ওইটাকে স্কিপ করে কাজ করা যায়, কিন্তু এটা করব না। কাজ আপনারা যদি কখনো বড় প্রোগ্রাম করতে যান অবশ্যই ওই লেয়ারটাকে ইউজ করতে হবে। আমি লেয়ার ইউজ করাটা দেখাচ্ছি মূলত, ঠিক আছে? তো তাহলে এটার মধ্যে আমি আর কিছুই লিখবো না, কারণ এটার মধ্যে অনেক কিছু আলহামদুলিল্লাহ ও লিখে রাখছে আগে থেকে। কম করে হলো 100টার উপরে মেথড আর কাছে লেখা আছে। জাস্ট আমি একটা মেথড আপনাদেরকে দেখাইছি। আমি এখানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, সো অ্যাকসেপ্ট করলাম। দেখেন এই যে ক্লাস, ও আবার এক্সটেন্ড করছে কাকে দেখেন, লিস্ট ক্রুড রিপোজিটরি, লিস্ট প্রেজেন্টেশন, এগুলো অনেক কিছুকে করছে। আমি এই লিস্ট ক্রুডে যাই, এখান থেকে আমি ক্রুড রিপোজিটরি যাই, যেটা প্রথমবার আসছিল আমাদের। তো এই যে দেখেন ফাইন্ড অল, ফাইন্ড বাই অল বাই আইডি, এক্সিস্ট বাই আইডি, ফাইন্ড বাই আইডি, সেভ অল, ডাটা সেভ, এগুলোর জন্য যত কোড লেখা দরকার এগুলোর ব্যাকএন্ডে লেখা আছে। হ্যাঁ সব স্যার যত চিন্তা করতে পারেন আপনি, এবং আরো মজার কিছু আছে সেটা একটু আরো পরে দেখাবো। জেপিকিউএল আছে এখানে, এসকিউএল যেমন, ওটা হচ্ছে জেপিকিউএল, মানে জেপিএ এসকিউএল আছে, ওটা আরো ডেঞ্জারাস। যেগুলো ওর কাছে নাই সেগুলো আপনি অলমোস্ট কোয়ারি লেখা ছাড়িয়ে নিয়ে আসতে পারবেন, এত ক্ষমতা ওর কাছে দেওয়া আছে। মানে একটা মানে পপুলার ফিচার ইয়া তো সিস্টেম, তো এটার মধ্যে একটা ওরা মন খুলে ঢেলে দিস, সত্যি কথা যেটা। আমাদের রিপোজিটরি লেয়ারও শেষ, এবার পরের লেয়ার। সো রাইট ক্লিক, নিউ, আরো একটা প্যাকেজ, এটার আমরা নাম দিব সার্ভিস লেয়ার, মানে সার্ভিস। তো সার্ভিসে রাইট ক্লিক করে নিউতে এসে আমরা আরো একটা জাভা ক্লাস নিব, এটার আমরা নাম দিব স্টুডেন্ট সার্ভিস। সব স্টুডেন্টের সাথে মিলিয়ে মিলিয়ে রাখছি যেন আমাদের খুঁজে পেতে সমস্যা না হয় কখনো। সো হয়ে গেল সার্ভিস। সো এখানে আমরা লিখে দিব যে ও যেহেতু সার্ভিসে কাজ করতেছে, এই জন্য আমরা ওকে বলে দিতেছি ভাই তুমি কিন্তু সার্ভিসে কাজ করবা, দায়িত্ব নিবা, এই জন্য শুরুতে মাথায় ওকে বলে দিলাম। এবার ফার্স্ট কাজ হবে আমার রিপোজিটরিকে এখানে নিয়ে আসা। সো রিপোজিটরি যেহেতু একটা ইন্টারফেস, ইন্টারফেসকে কিন্তু চাইলে কখনোই আমরা নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট বানাতে পারবো না, সম্ভব না। তো এই জন্য স্প্রিং এ একটা ফিচার আছে, যে ফিচারটার নাম হচ্ছে ডিআই, ডিপেন্ডেন্সি ইনজেকশন। মানে আমি মজা করে শিখাই আর কি, বা বলা মানে শেখানোর সময় বলি আর কি, যে ধরেন একটা সিরিঞ্জ ইনজেকশন আছে, সেটা আপনার শরীরে জাস্ট পুশ করে দিলাম। তো এইখানেও এই সিস্টেমটা আছে। এই যেমন ধরেন এখানে বলে দিলাম @সার্ভিস, এখানে একটা ইনজেকশন পুশ করে দিছি, দিয়ে বলে দিছি তুমি কিন্তু সার্ভিসের দায়িত্ব পালন করবা। যখন আমার প্রোগ্রামের সার্ভিস দরকার হবে তখন তুমি হ্যান্ড রেজ করবা যে আমি আছি তোমার জন্য। তখন কিন্তু সে এন্টিটিকে এখানে আনবে না, রিপোজিটরিকে এখানে আনবে না, শুধু সার্ভিসকে সে ইউজ করবে। ওকে ওকে, তাহলে এবার আমার ওই রিপোজিটরিকে এখানে আনতে হবে। আনার জন্য একটা স্টাইল আছে, সেটা হচ্ছে আগে আমি লিখে দিচ্ছি প্রাইভেট আই স্টুডেন্ট, স্টুডেন্ট রিপোজিটরি, এটা হচ্ছে তার নাম। ওকে, সো ও আমাকে অন্য কিছু সাজেস্ট করতেছে, আমি ওটা নিব না। আমি যদি স্প্রিং ইউজ করতেছি স্প্রিং এর সিস্টেম ইউজ করবো। সো @অটোওয়্যার, এই অটোওয়্যার করে দেওয়া মানেই হচ্ছে এটা কনস্ট্রাক্টর তৈরি করে ফেলছে। ওই আমরা আগে যেটা করতাম স্টুডেন্ট ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, এই কাজটা যেটা করতাম এই কাজটা ও করে ফেলছে এতটুকু দিয়ে। ওকে ওকে ফাইন। তো এবার চলেন, আমি কিন্তু বলছি এই লেয়ারটা মানে এখন আপনাদের দেখানোর জন্য এই লেয়ারটা আমি স্কিপ করে যেতে পারতাম। এই লেয়ারে মূলত কি কাজ হয় সেটা একটু শেয়ার করি। যত ধরনের হিসেব নিকেশ আছে, গুণ ভাগ যোগ বিয়োগ, বা এটা হইলে ওইটা হবে, ওইটা হলে সেটা হবে, এই ধরনের যে লজিকগুলো আছে এই সবগুলো লজিক থাকবে এই লেয়ারের মধ্যে। তার মানে বিজনেস যত লজিক আছে সব থাকবে সার্ভিস লেয়ারে, সব সার্ভিস লেয়ারে থাকবে। কারণ রিপোজিটরিতে আমরা কিছু করতে পারতেছি না, এন্টিটির মধ্যে আমরা কোনো ঝামেলা করবো না, সব করবো এই সার্ভিস লেয়ারের মধ্যে। ওকে, এই সব এখানে হবে, সব এই সার্ভিস লেয়ারে। ওকে, সো পাবলিক স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট দিব না, এটাকে ভয়েড করি, ভয়েড সেভ স্টুডেন্ট, বুঝে ফেলছে, দেখছেন বুদ্ধিমান আছে। তো
তো বলতেছে স্টুডেন্টকে সেভ করো, তো স্টুডেন্টকে সেভ করার জন্য আমরা একটা মেথড লিখতেছি আসলে মূলত। তো এটা লেখার জন্য আমরা যেটা করবো আই স্টুডেন্ট রিপোজিটরি সেভ স্টুডেন্ট, বাস স্টুডেন্ট সেভের কাজ শেষ। ঠিক আছে, স্টুডেন্ট সেভ হয়ে গেছে এতটুকু দিই। এবার আরেকটা মেথড দিব জাস্ট দেখানোর জন্য, পাবলিক, ওই দেখেন আমাকে সাজেস্ট করতেছে অলরেডি। এই যে দেখেন আমার এটা দরকার আসলে, সত্যি আমি এটাই খুঁজতে চাইছিলাম, সো এটা আমাকে যে দিয়ে দিছে। সো আমি আবার কি করব, যে রিপোজিটরিকে কল করব, ফাইনাল, শেষ। গেট অল স্টুডেন্টের কাজও শেষ। ও দুঃখিত, একটু রিটার্ন করতে হবে। আচ্ছা লিস্টটাকে সে রিটার্ন হ্যাঁ ওই যে আগে লিখতাম না সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তারপরে এগুলাকে সেট করতাম, প্যাকেটে নিয়ে হ্যাঁ ফর লুপ বানাইতাম, কত ঝামেলা করতাম, সব কাজ শেষ করে দিয়েছি সে। হ্যাঁ ওকে, এবার আমি পরের লেয়ারে যাচ্ছি, বাকি ঝামেলা এখনই দেখাচ্ছি না। সো পরের লেয়ার বানাবো এবার, সরি আগে প্যাকেজ, দুঃখিত ডাবল ক্লিক করে গেছে আমার। সো প্যাকেজ লেয়ারে এখানে আমি বানাবো কন্ট্রোলার, এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার। সো কন্ট্রোলার লেয়ার হবে এখন। এটা কি আপডেট ডিলিট এসবের জন্য? না স্যার, এইটাই এপিআই কন্ট্রোল করবে, এটাই হচ্ছে মূল জায়গা স্প্রিং বুটের, মানে এপিআই এর। ওকে, সো রাইট ক্লিক, এপিআই আমরা নিজে বানাবো এখন, এই যে বানাচ্ছি, দেখেন কি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট কন্ট্রোলার বানিয়ে ফেললাম আমরা। ওকে, সো ও যে একটা কন্ট্রোলার, ওকে এবার বলে দেই। সো এইখানেই হচ্ছে মজা, যদি আমরা এখান থেকে যে উনি বললো যে ফুল স্ট্যাক কাজ যদি আমরা এখান থেকে করতাম, তাহলে আমরা ইউজ করতাম এইটা কন্ট্রোলার। আর আমরা যেহেতু এখন এপিআই বানাবো, এপিআই এর আরেকটা নাম হচ্ছে রেস্ট কন্ট্রোলার, বা রেস্ট এপিআই বলতো আর কি, বলে আর কি। সো এই রেস্ট এই কন্ট্রোলারকে আমরা এখানে বসালাম। ওকে, আচ্ছা এই রেস্ট কন্ট্রোলার কখন কাজ করবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। সো রিকোয়েস্ট ম্যাপিং স্ল্যাশ এপিআই স্ল্যাশ স্টুডেন্ট, এমন ইউআরএল যদি ব্রাউজ করে তখন এই কন্ট্রোলার রেসপন্স করবে। বুঝতে পারছি তো? কারণ কন্ট্রোলারের কাজ হচ্ছে ইউআরএল কে রাউটিং করা, রাউটিং এর একটা পার্ট হচ্ছে এটা আসলে। ওকে, তো চলেন শুরু করি। সো প্রথমে আমরা করতেছি @অটোয়ার, কারণ সার্ভিসকে এখানে কল করতে হবে। সো প্রাইভেট স্টুডেন্ট সার্ভিস, স্যার এটা ঠিক হয়ে যাবে লাইন শেষ হলে, ঠিক আছে। সো এই শুরু হলো ঘটনা। সো আপনাদেরকে বলেছিলাম যে যখন আমি যে সাবজেক্ট শুরু করলাম, পোস্ট গেট এগুলো সম্পর্কে মনে আছে তো, এই জিনিসগুলো এখন আমরা ব্যবহার করব। সো পাবলিক, ভালো করে দেখাই, রেসপন্স এনটিটি, এটা এখানে আমরা পাস করলাম স্টুডেন্টকে, সেভ স্টুডেন্ট STUDENT রিকভারি, হ্যাঁ হয়ে গেছে ঘটনা। কিন্তু মামুর বেটা এরকম দিচ্ছে কেন? ও এটাকে ভয়েড করছি বলে, আচ্ছা সরি, এখানে ক্লিক করি, এটাকে আমি স্টুডেন্ট বানিয়ে দিই, স্টুডেন্ট বানিয়ে দিব, হ্যাঁ পুরো ক্লাসটাই, আর এখানে রিটার্ন করে দিব। ওকে ডান, হয়ে গেছে। সো ডাটা যদি সেভ হয় তাহলে ঘটনা এমনটা ঘটবে। ওমা তারপর তো মোটামুটি ঠিকঠাক হলো। সো এই ও কখন রেসপন্স করবে বা এই মেথডটা কখন কাজ করবে সেটা আমরা একটু বলে দিব এবার। সো আমি এখানে বলছি @পোস্ট ম্যাপিং। সো যখন পোস্ট ম্যাপিং মানে পোস্ট রিকোয়েস্ট হবে তখনও আমাদের সাথে রেসপন্স করবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বানাচ্ছি আমি পাবলিক লিস্ট, স্টুডেন্ট লিস্ট, get all student service dot find out, সরি ওকে ডান, এটাও হয়ে গেল। ওকে আমরা কখন কাজ করাবো? তো বলতেছি তুমি কাজ করবা যখন গেট ম্যাপিং আসবে। করি তা আমরা বলেছিলাম যে যখন আমরা ডাটা দেখব তখন আমরা করব গেট, যখন আমরা ডাটা পাঠাবো তখন আমরা করব পোস্ট, তাই তো। সো দুইটা এপিআই কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমাদের।
প্রজেক্ট রান করি, রান তো অ্যাটলিস্ট করতে পারি, দেখি না কোনো কাজ টাজ হয় কি না আদৌ। সো রান করলাম, এখন কিন্তু ডাটাবেস আসবে না, ডাটাবেস একবারই তৈরি হবে যেহেতু কোনো চেঞ্জ করিনি আমরা। হ্যাঁ, মাথায় রেখে এটা চেঞ্জ করলে আবার এখানে চেঞ্জ আসবে। ওকে, সো আমার প্রজেক্ট রান হয়ে গিয়েছে, আমার প্রজেক্ট রান হয়েছে 8080 পোর্টে। হ্যাঁ, তা আমি চলেন গেট রিকোয়েস্ট তো আমরা ব্রাউজার থেকে করতেই পারি, আমরা গেট রিকোয়েস্ট এখান থেকে করি। সো লোকাল হোস্ট 8080 কি করব মনে আছে নিশ্চয়ই, আমরা বলেছিলাম যে এই জায়গায় আমাদের যেতে হবে। এটা আমরা কপি করলাম, ব্রাউজারে নিয়ে এটাকে পেস্ট করলাম। ও, দুইটা পড়ে গেছে, সরি। সো এন্টার। এই দেখেন আমাদের এপিআই আমাদেরকে রেসপন্স করছে, কারণ কোনো ডাটা নাই, ডাটা দেখায় না। ডাটা থাকলে আমাকে এখানে রেসপন্স করে ডাটা দেখাই দিত। আপাতত আমাদের একটু মনের শান্তির জন্য আমরা যেটা করতেছি, আমরা একটা ডাটা ম্যানুয়ালি এখানে দিয়ে দিচ্ছি। সো 25 ইমেল হাবিজাবিটা দিয়ে দিলাম, আর এখানে একটা নেম দিয়ে দিলাম, এটাও একটু যাতাটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা জাস্ট এটাকে সেভ করলাম, ফিনিশ। তাহলে আমরা যেটা করি আমাদের এপিআইকে আমরা একটু রিফ্রেশ করি না। সো করলাম রিফ্রেশ, যে ডাটা চলে আসছে। সুন্দর করে দেখতে চাইলে এভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, সো জেসন ফরম্যাটে ডাটা রিপ্লাই, সো এপিআই কাজ করতেছে। আমাদের কি বলে পোস্টম্যানের পার্টটা মোটামুটি রেডি। সো আমরা এটা পোস্ট রিকোয়েস্ট করার চেষ্টা করব। সো ফার্স্ট ওয়ান, এটাকে আমরা পোস্টে কনভার্ট করব। বডিতে যাব, রতে যাব, টেক্সটটাকে আমরা জেসন করব। এইখানে আমাদের একটা জেসন ফরম্যাট লিখতে হবে। সো জেসন ফরম্যাট লিখতে হলে একটা আরেকটা চুরি করা যাবে, ডাটা তো আমার কাছে আছেই। সো এই ফরম্যাটটাকেই আমরা এখানে ইউজ করব। মানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, এইটা আমরা এখানে দিব না, কারণ এটা তো অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, তাই না? ইমেলটা হ্যাঁ। ইউনিক করে দেন। এই ইমেলটা এবার ইউনিক দিচ্ছি, আর এখানে একটা নাম দিই। ওকে, আমরা মাহফুজ সাহেবের নাম দিলাম, এটা দিয়ে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ঠিক আছে। ও, মাহফুজ সাহেব তো আবার দুইজন আছে। হ্যাঁ, আচ্ছা, আপাতত দিলাম আর কি। ওকে, সো একটু খেয়াল করবেন প্লিজ, যদি প্রপারলি কাজ হয়, সো এখানে থেকে বোঝা যাবে যে আমার এপিআই কাজ করতেছে। সো আমি রিকোয়েস্ট করলাম, সো দেখেন এই যেখানে 200 রেসপন্স, ইট মিনস সাকসেসফুল। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু রেড কি বলে গ্রিন কালারে আসে, আর যদি সাকসেস না হতো তাহলে রেড কালারে আসতো, এবং সেটা আসতো 400 এবং 500। হ্যাঁ, মানে ওটা 40, হ্যাঁ 404, 403, 401 তিনটেই আসে আমাদের এখান থেকে। 403টা মূলত আসে যদি অ্যাক্সেস ক্রেডেনশিয়াল না থাকে, সিকিউরিটি থাকলে তখন। আচ্ছা, সো এখানে তো ডাটা আসছে, ও দেখাচ্ছে। আমরা যদি একটা কাজ করি, আবার চেক করি ডাটা এখানে, মানে ডাটাবেজ আদৌ গেল কিনা। সেখানে আমরা ক্লিক করলাম, এটা গেট রিকোয়েস্ট করলাম, সেন্ড করলাম। সো দেখেন এই যে দুইটা ডাটা আসছে। আমরা যদি ব্রাউজারকেও রিফ্রেশ করি, এখানে দেখেন আমাদের এই যে দুইটা ডাটা চলে আসছে। সো দিস ইজ এপিআই।